আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে প্রাস, যেটা হচ্ছে আমাদের এই তৃতীয় অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যদি ওয়ান অফ দ্য বাদও দিই তাও চলবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, সো এইখানে কাহিনীটা কি? এইখানে কাহিনী হয় প্রক্ষেপক বা প্রাস, যেটার মানে হচ্ছে কোনো বস্তুকে যখন আনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হয় তখন তাকে প্রক্ষেপক বা প্রাস বলে। তো কথা হচ্ছে এতদিন আমরা একমাত্রিক তলের মধ্যে গতি নিয়ে আলোচনা করছি। কিরকম যে দেখো ভাইয়া, এইখান থেকে হচ্ছে একটা বাস গেছে, ঠিক আছে, এই গেছে একটা বাস, এই একটা গাড়ি গেছে, ঠিক আছে, বাস গেছে, গাড়ি গেছে, দুইটার মাঝখানে হচ্ছে তোমার কি গতির যে সিস্টেমিক পরিবর্তন, সেই সিস্টেমিক পরিবর্তনগুলো আমরা দেখছি। বাসটা কি গাড়িটাকে কয়বার অতিক্রম করবে, এই সেই এগুলা দেখছি, ঠিক আছে। সো এগুলার পরে এখন আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া, আমরা তো এইখানে সব সরল রেখা বরাবর যাচ্ছি, একটা সোজা লাইন বরাবর যাচ্ছি, উত্তর থেকে দক্ষিণে যাচ্ছি, দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছি, ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছি, কিন্তু আমরা কেন এই যে নিচ থেকে উপরে, আবার নিচ থেকে উপরে মারছি, ইয়েস নিচ থেকে উপরে মারছি, বাট সেটা মারছি একেবারে সোজা, যাই করছে আমরা একেবারে সোজা সরল বরাবর করছি। আমরা কখনো একটু অ্যাঙ্গেলে কোনো কিছুকে মারি নাই, ঠিক আছে, আমরা কখনো একটু অ্যাঙ্গেলে কোনো কিছুকে মারি নাই। সো এইখানে প্রাস হচ্ছে যে একটা নির্দিষ্ট কোণ করে যদি আমরা মারি, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি কোনো একটা জিনিসকে আমরা উড়ায় মারি, ছুঁড়া মারি, তখন সেইটা যেইভাবে কোন সময় কত উচ্চতায় থাকবে, এই সব কিছুর আলোচনা, কতক্ষণ আকাশে থাকবে, কত দূরে যায় পড়বে, সব কিছুর আলোচনা হচ্ছে আমাদের প্রাসে। আর এই প্রাসটা কিন্তু অনেক রিয়ালিস্টিক একটা জিনিস, অনেক রিয়ালিস্টিক একটা জিনিস। তুমি চিন্তা করো, তুমি হচ্ছে একটা ব্যাট নিলা, এই ব্যাট নিয়ে একটা বলকে মারলা ক্রিকেট খেলার টাইমে, ঠিক আছে, তো এই যে তোমার ব্যাটে বলের যে সংঘর্ষ বা ব্যাটে বলের সাথে এই যে কিছুক্ষণের জন্য একটা মানে কি বলে টাচ হবে, সেই টাচটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হয়ে নির্দিষ্ট ফোর্স দিয়ে আমরা হচ্ছে ব্যাট দিয়ে বলটাকে অন্যদিকে ছুঁড়ে মারি, তাই না? সো এই যে মারতেছি, ঠিক আছে, এই যে ব্যাট দিয়ে বলটাকে মারতেছি, এইখানে কি হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বলটাকে হিট করা হচ্ছে। সো নির্দিষ্ট অ্যাঙ্গেলে বলটাকে হিট করার জন্য এই বলটা একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করছে। যদি আমরা এইভাবে মারি বলটাকে তাহলে এক অ্যাঙ্গেলে যাবে, যদি আমরা এইভাবে মারি বলটাকে তাহলে এক অ্যাঙ্গেলে যাবে। সে এই দুইটা অ্যাঙ্গেলের কারণে কিন্তু দুইটা আলাদা আলাদা ডিস্টেন্স অতিক্রম করবে, আবার দুইটা আলাদা আলাদা উচ্চতাতেও পৌঁছাবে। সো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তুমি চিন্তা করো কেউ হচ্ছে একটা ফ্রি কিক দিচ্ছে বা একটা পেনাল্টি দিচ্ছে, রাইট? তো তখন হচ্ছে সেখানে একটা অ্যাঙ্গেলে বলটাকে হিট করে, তার পা কিন্তু বলটাকে, স্থির বলটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হিট করে। নির্দিষ্ট অ্যাঙ্গেলে এবং নির্দিষ্ট বলে হিট করার কারণে এক একজনের ক্ষেত্রে এক এক দিকে বলটা কার্ভ করে, এক একজনের জন্য এক এক জায়গায় গোল পোস্টের জায়গা বলটা পৌঁছায়। সো এই জিনিসপত্রগুলোই হচ্ছে আমরা প্রাসে আলোচনা করবো। এতটা তো আলোচনা করব না যে কোন সাইডে যা গোলকিপারের কোন সাইডে যা পড়বে, এইগুলো আলোচনা হবে না, কার্ভ নিয়ে এখানে আলোচনা হবে না। এইখানে আলোচনা হবে অ্যাকচুয়ালি কতটুকু উচ্চতায় উঠতেছে, কতক্ষণ থাকতেছে, কতটা দূরত্ব অতিক্রম করতেছে, এই তিনটা জিনিস। সময় বের করব, কতক্ষণ এটা আকাশে থাকে, উচ্চতা বের করব, হাইয়েস্ট কত উচ্চতা এটা পৌঁছায়, কোন মোমেন্টে কত উচ্চতা ছিল, আর সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব কত, বা কোন মোমেন্টে যখন আমি এতটা উচ্চতায় ছিলাম তখন দূরত্ব কতটা ছিল, এতটা উচ্চতায় থাকা অবস্থায় দূরত্ব কতটুকু ছিল, এই টাইপের জিনিসপত্র সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে প্রাসের যে নর্মাল কার্ভটা, সেই কার্ভটা আমরা একটু দেখি। হ্যাঁ, এই কার্ভটার মধ্যে আমি হচ্ছে একটা জিনিস আঁকি। দেখো এই পয়েন্টে আমি ধরো একটা বল রাখছি, এই যে ও পয়েন্ট দেখতেছো, এই ও পয়েন্টে আমি ধরো একটা বল রাখছি। হ্যাঁ, এই এখানে এলাম, আরে সর্বনাশ। ওকে, সো এই ও পয়েন্টে ধরো আমি একটা বল রাখছি। হ্যাঁ, তো আমি ফ্রি কিক মারবো। তো ফ্রি কিক মারার জন্য বলটাকে আমি এই অ্যাঙ্গেল বরাবর, হ্যাঁ এই যে এই অ্যাঙ্গেল বরাবর মারলাম। ওকে, এই দিক বরাবর মারছি। এখন এই দিক বরাবর আমি কি নিয়ে মারছি, ধরো আমি থিটা কোণে মারছি, আমি মারছি হচ্ছে থিটা কোণ করে এই দিক বরাবর মারছি। এবং যে বেগটা দিয়ে মারছি সেই বেগ, ইনিশিয়াল আমার বেগটা ছিল ভি নট, ইনিশিয়াল বেগটা ছিল ভি নট, ওই যে আদি বেগ বলি না, ওই আদি বেগের মতো করে ভি নট ধরে নিছি। ওকে, তাহলে আমি ইনিশিয়ালি ভি নট বেগে থিটা কোণে একটা বস্তুকে, একটা বলকে উড়ে মারলাম। মারার পর কি হবে, এইটার অ্যাকচুয়ালি এইভাবে চলে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, এইভাবে বোর্ড থেকে বেরোয় যেত, এভাবে, তাই না, এভাবে বোর্ড থেকে বেরোয় যেত। সমস্যা কি? সমস্যা হচ্ছে গ্র্যাভিটি এক্সিস্ট করে, গ্র্যাভিটি এক্সিস্ট করে।
সো এক্সিস্টিং গ্র্যাভিটির কারণে এইটা করবে কি আস্তে আস্তে ডাউনওয়ার্ড স্লোপ করবে, যে এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা সময় গ্র্যাভিটি একে টাচ করে ফেলবে, এই পর্যন্ত সর্বোচ্চ উচ্চতায় সে উঠবে। উঠার পর সে আবার আস্তে আস্তে নামতে থাকবে। ব্যাপারটা কি বোঝা গেছে? ব্যাপারটা বোঝা না গেলে আবারও বলি, যখন আমি এটাকে অ্যাঙ্গেলে মারছি, এটা তো সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ভূমিতে যেহেতু গ্র্যাভিটি আছে, যেহেতু অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষজ বল আছে, সেইটা হচ্ছে কি টেনে নিচে নামানোর চেষ্টা করবে, একটা মন্দন দিবে, একটা কি দিবে, মন্দন দিবে। তো সেই মন্দনটা হচ্ছে এটাকে নিচে নামাইতে চেষ্টা করবে, এবং একটা সময় নিচে নামাইতে কি হবে, পারফেক্টলি নিচে নামায় ফেলবে। এই হচ্ছে আমার প্রাসের কাহিনী। তো প্রাসের জন্য আমার ইনিশিয়ালি যদি কোনো জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে ভাই আমি কোন বেগে মারছি এবং কোন অ্যাঙ্গেলে মারছি, এই দুইটা জিনিস জানলে প্রাসের আদ্যবান্ধ সব বের করা যাবে, একেবারে সব বের করা যাবে। আচ্ছা, সো এইখানে একটা কাহিনী হয়, দেখো ধরো এই পয়েন্টে, এই পার্টিকুলার পয়েন্টে আমি হচ্ছে চিন্তা করি যদি ওকে, সো এই যে এই পার্টিকুলার পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্টে কিন্তু এই ভি নট ছিল, এই ভি নটটা কিন্তু দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে। দেখো আমরা যদি ভেক্টরের কথা একটু চিন্তা করি, ভেক্টর সব জায়গায় আসে, সো ভেক্টরের কথা যদি একটু চিন্তা করি, এই দিকের থিটা অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা, তো এইটা কিন্তু দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ভি নট কস থিটা, আরেকটা হচ্ছে ভি নট সাইন থিটা। তো দেখো এই ভি নট সাইন থিটা কাজ করাচ্ছে প্রাসটাকে উপরে তোলার জন্য, এবং ভি নট কস থিটা কাজ করাচ্ছে প্রাসটাকে বাম সাইড থেকে ডান সাইডে নেওয়ার জন্য। ঠিক আছে, তো আবারও বলি, এই ভি নট সাইন থিটাটা কাজ করতেছে প্রাসটাকে উপরের দিকে উঠানোর জন্য, তার কারণ এটা ওয়াই অক্ষ বরাবর বা উপরে নিচের বরাবর বেগ, আর ভি নট কস থিটা বরাবর যে বেগটা আছে সেটা এটাকে সামনে পিছিয়ে নেওয়ার জন্য কাজ করতেছে। সো এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসের হরিজন্টাল অ্যাক্সিসের হচ্ছে এটা ভেলোসিটি, আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসের ভেলোসিটি। সো এই ভার্টিক্যাল অ্যাক্সিসের ভেলোসিটিটা কাজ কি, এটা হচ্ছে উপরে উঠাবে আর হরিজন্টালেরটা সামনে নিবে। সো দুইটা যখন একসাথে কাজ করে তখনই আমি এরকম একটা চিত্র পাচ্ছি, দুইটা একসাথে কাজ করার কারণে। বাট দেখা যাচ্ছে এই ভি নট কস থিটাকে আটকানোর মতো কেউ নাই। এই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, এটাকে এক্স অ্যাক্সিস যদি বলি, এক্স অ্যাক্সিস বরাবর কোনো কি এক্সট্রা বল আছে? কোনো এক্সট্রা বল কিন্তু নাই। এয়ার ফ্রিকশন আমরা আপাতত চিন্তার মধ্যে আনবো না, ওকে, এয়ার ফ্রিকশন ধরি নাই। তাহলে এই বরাবর আমার কিন্তু কোনো বল নাই। এই বরাবর যদি কোনো বল না থাকে তাহলে কোনো ত্বরণ নাই। যদি কোনো ত্বরণ না থাকে বা মন্দন না থাকে, তাহলে যেই ভেলোসিটিতে এটা রান করা শুরু করছে সেই ভেলোসিটি কিন্তু থাকবে। ব্যাপারটা কি বোঝা যায়? না বুঝলে আবার বলি, যে এইখানে দুইটা উপাংশ হচ্ছে ভাগ হয়ে গেছে, একটা উপাংশ হচ্ছে ভি নট কস থিটা, যেটা হচ্ছে ভি এক্স, এক্স অক্ষ বরাবর বেগ, ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। এখন এক্স অক্ষ বরাবর বেগটা জাস্ট এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স অতিক্রম করাবে, এক্স অক্ষ বরাবর বেগটা জাস্ট এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স অতিক্রম করাবে। কতটুকু উপরে গেল, কতটুকু নিচে নামলো, সেইটার উপরে এই এক্স অক্ষ বরাবর ভি নট কস থিটার যে মান, সেটার সাথে কোনো রিলেশন নাই, ওকে। সো এই রিলেশন না থাকার কারণে এটা কতটুকু সামনে যায় সেইটা এক্স অক্ষের বেগের উপরে নির্ভর করবে না। এখন এক্স অক্ষ বরাবর এক্সট্রা কোনো ফোর্স নাই, ঘর্ষণ বল আমরা উপেক্ষা করতেছি, বায়ুর যে ঘর্ষণ, এয়ার ফ্রিকশন, যেটা সবাই ভাবে যে ভাই এরকম তো বাস্তব ক্ষেত্রে হবে না। ইয়েস, বাস্তব ক্ষেত্রে হবে না, তার কারণ বাস্তব ক্ষেত্রে এয়ার ফ্রিকশন আছে। এইখানে এয়ার ফ্রিকশনটাকে নগণ্য ধরে, জিরো ধরে আমরা হচ্ছে হিসাবটা করি। সো এয়ার ফ্রিকশন না থাকার কারণে এটা সামনে কতটুকু যাচ্ছে সেটার জন্য আর কেউ দায়ী না, একমাত্র দায়ী হচ্ছে ভি নট কস থিটা। একমাত্র ভি নট কস থিটাই হচ্ছে ভি এক্স বরাবর বা এক্স অক্ষ বরাবর ভেলোসিটির কাজ করবে। এইবার ওয়াই অক্ষ বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি নট সাইন থিটা, একটু আগেই বলা। তো ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটিটা সেটা হবে ভি নট সাইন থিটা, ওকে, এটা হচ্ছে ভি নট সাইন থিটা। ঝামেলাটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্টটার সাথে
আমরা যদি এই পার্টিকুলার পয়েন্টের কথা একটু চিন্তা করি, দেখো এই জায়গায় আমি ভি নট সাইন থিটার লাইনটা কত বড় দিছি না, আর এই জায়গায় ভি নট সাইন থিটার লাইনটা দিছি খুবই ছোট। কেন দিছি? তার কারণ যত উপরে যাচ্ছে ভি নট সাইন থিটার মান তত কমতেছে। দেখো ভালো করে, যত উপরে যাচ্ছে তত ভি নট সাইন থিটার মান কমতেছে। কেন কমতেছে? তার কারণ হচ্ছে ভাই এই যে থিটার মানটা আছে না, হ্যাঁ এই যে থিটার মানটা, এই থিটার মানটাও কমতেছে। ধরো আমি দুইটা থিটা ধরি, এইটা জাস্ট থিটা আর এটা হচ্ছে থিটা প্রাইম। সো এইখানেও কিন্তু আসলে থিটা একেবারে পারফেকশন না, হ্যাঁ এটা থিটা একটা প্রাইম ধরি, এটা থিটা ডাবল প্রাইম ধরে যাও, আর এইটা হচ্ছে একেবারে পারফেকশনের থিটা। তো এই বরাবরই আসলে ভি নট কস থিটা, আর এই বরাবরই ভি নট সাইন থিটা হিসাবে গেছে। ওকে, এইটা হবে ভি নট সাইন থিটা প্রাইম, এই কস থিটা প্রাইম। ওকে, সো কস থিটা প্রাইম সাইন থিটা প্রাইম এত কিছু না বলি, নর্মালি চিন্তা করি। দেখো অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেলটাকে আমি ভাবলাম না, অ্যাঙ্গেলের চেঞ্জটাকে আমি যদি ভাবি নাও ভাবি, অ্যাঙ্গেলের চেঞ্জটাকে আমি নাও ভাবি, চিন্তা ভাবনার মধ্যে নাই আনি, ঠিক আছে, ধরলাম যে অ্যাঙ্গেলে মারছি সেই অ্যাঙ্গেলটাই আছে। এখানে যে অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে সেই অ্যাঙ্গেলের চেঞ্জটা অন্য কিছুর মধ্যে ইউজ করব। ওকে, যে এই দিকে আসার পর কোন বরাবর ভেলোসিটি কাজ করতেছে সেটার জন্য অ্যাঙ্গেলটা ইউজ করব। আমি অ্যাঙ্গেলটা আগেই বলে ফেলছি, সেই কারণে হচ্ছে ঝামেলা। অ্যাঙ্গেলটাকে আপাতত ব্রেন থেকে বের করে দাও। এই যে অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে সেই অ্যাঙ্গেলের চেঞ্জটাকে বের করে দাও। অলওয়েজই ধরে নাও থিটা, বা থিটা দিয়ে যেহেতু শুরু হয়েছে আমাদের ক্যালকুলেশনে সব থিটা দিয়ে করলেই হয়ে যাবে। হ্যাঁ, থিটা দিয়ে যেহেতু শুরু হয়েছে ক্যালকুলেশনে সব কিছু আমি থিটা দিয়ে করলেই হয়ে যাবে। যাই হোক, সো এইখানে হচ্ছে কি, দেখো এই যে ভি নট সাইন থিটা, এইটা কি আমার, এটা হচ্ছে ইনিশিয়ালি এই পর্যায়ে যে আমি মারছি সেটার জন্য আদিবেগ, এই পর্যায়ে যে মারছি সেটার জন্য আদিবেগ। তাহলে এইটা যদি আদিবেগ হয়, আমরা শেষ বেগের সূত্র হিসাবে কি জানি? ভি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এই সূত্র কই পেলাম ভাইয়া? সূত্র পাইছিলাম ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ইউ, যেটা হচ্ছে ভি নট সাইন থিটা, আর এক্স অক্ষ বরাবর আছে, সরি ওয়াই অক্ষ বরাবর আবার জি কাজ করতেছে, যেটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, যেখানে আমি বলটাকে উড়ায় মারছি উপরের দিকে, তাই নিচের দিকে কাজ করার জন্য হয়ে গেছে মাইনাস জি। ওকে, তাহলে আমি দেখলাম কি, যে ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটি, ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটি, সেই ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে কমতেছে। কমতে কমতে দেখো এই পয়েন্টে যতটা বেশি ভেলোসিটি ছিল এই পয়েন্টে ততটা বেশি ভেলোসিটি নাই। জি যেহেতু তাকে টাইনা রাখতেছে, টাইনা নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে, তাই পজিশনে পজিশনে তার ভেলোসিটির পরিবর্তন হবে। পজিশনে পজিশনে ভেলোসিটির পরিবর্তন হইতে হইতে যখন হাইয়েস্ট পয়েন্টে পৌঁছায় যাবে, তখন তার জাস্ট এক্স অক্ষের ভেলোসিটি থাকবে, বাট ওয়াই অক্ষের কোনো ভেলোসিটি থাকবে না। তাই সে আর উপরে যাবে না, সে খালি ডাইনে যেতে থাকবে। ওকে, ডানে যাবে। সো এই যে দুইটা দেখতেছি, এই দুইটাকে আমি বলতে পারি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। এই দুইটাকে কি বলা যায়? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। এগুলা কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সম্পূর্ণ বেগকে রিপ্রেজেন্ট করে না, এগুলো হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। ওকে, কেন? আমি এই পয়েন্টে মারছি তাই থিটার মান এইটা, এই পয়েন্টে মারছি তাই ভি নট দিয়ে মারছি, তাই এই পয়েন্টের হিসাব আমি জাস্ট উঠায় এইখানে দেখাইলাম। তার কারণ হচ্ছে এইখানে দেখাইলে আবার গ্রাফের উপরে দাগ পড়বে, সো বুঝতে কঠিন হইতে পারে। সো এই পয়েন্ট থেকে যদি তুমি কোনো কিছুকে মারো থিটা অ্যাঙ্গেলে এবং ভি নট বেগে, তাহলে সেটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা উপাংশ হবে এক্স অক্ষ বরাবর, আর একটা উপাংশ হবে ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যেটা থাকবে সেটার নাম হচ্ছে ভি নট কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর যে আদিবেগটা থাকবে সেটা হবে ভি নট সাইন থিটা।
সময়ের সাথে সাথে এই ভি নট কস থিটাটা সেম থাকবে, তার কারণ হচ্ছে এটার উপরে কোনো এক্সট্রা ফোর্স কাজ করতেছে না। কিন্তু অন্যদিকে ভি নট সাইন থিটা যেটা আছে, ভি ওয়াই নট যেটা আছে, সেটার উপরে জি কাজ করতেছে এবং জি কাজ করে তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে, তাই হচ্ছে সেটা সময়ের সাথে সাথে কমতে থাকবে। ওকে, এই জিনিসপত্রগুলো এইখানে আরেকটু স্পষ্ট দেখে দেখো। এইখানে সিমিলার একটা চিত্র, এখানে আলফা দিয়ে দেখাইছে, হ্যাঁ আলফা দিয়ে দেখাইছে আর থিটা দিয়ে দেখাইছে। আমরা এইখানে এইটাকে ধরে নেব থিটা, এটাকে আমরা এখানে থিটা ধরে নেব, এইখানেও আমরা থিটা ধরে নেব, এইটাও তাহলে থিটা হয়ে যাবে। আর ইউগুলাকে ভি নট ধরবো, ইউগুলাকে ভি নট ধরবো। ওকে, আমরা ইউ ধরলেও পারি, আমরা তো বুঝতে তো আমাদের সমস্যা হবে না, তাই না? আর এইটাকে কি ধরতে পারি, এইটাকে ভি, ওকে ভি সাইন থিটা ধরো 1, আর এটাকে সাইন থিটা কস থিটা 2। ওকে ফাইন। সো এইখানেও সিমিলার কেস আনলাম। তো এইখানে আমরা হচ্ছে অবস্থান আর বেগটা আরেকটু ভালো করে জানবো। একটু আগে কিন্তু বেগ সম্পর্কে অনেক কিছুই বলছি। সো ওই জিনিসটা আরেকটু স্পষ্ট যদি করি, স্পষ্ট করলে দেখা যায় যে এক্স অক্ষ বরাবর যে বেগ সেইটা চেঞ্জ হয় না। তাহলে এক্স অক্ষ বরাবর যে আদিবেগ ছিল সেটা কিন্তু শেষ বেগ। এক্স অক্ষ বরাবর যে আদিবেগ ছিল সেইটাই কিন্তু এক্স অক্ষ বরাবর শেষ বেগ। তাহলে ভিএক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি নট কস থিটা। চাইলে এটাকে অনেকে থিটা নট বলে, তাহলে বলতে পারতাম ভি নট কস থিটা নট। অনেকে ইউ বলে, তাহলে সেই হিসাবে ইউ কস থিটা, এইভাবেও বলতে পারি। সো এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, এটা এক্স অ্যাক্সিস এর এভরি পয়েন্টে বেগ, প্রত্যেক পয়েন্টে এটা বেগ। আমি এর আগের পেজে হচ্ছে এই জিনিসটা শিখে ফেলতে নিয়েছিলাম, ঠিক আছে? পরে বলি না এর আগের পেজে কেন শিখাবো, তাহলে এই পেজের কাজ কি? ওকে আচ্ছা, এরপর হচ্ছে ভি ওয়াই। এবার ভি ওয়াইতে ঝামেলা। ভি ওয়াইতে কি ঝামেলা? ভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এখানে মন্দন কাজ করতেছে, তাই না? ওয়াই অক্ষ বরাবর এখানে কি কাজ করতেছে? মন্দন কাজ করতেছে। তো ওয়াই অক্ষ বরাবর যেহেতু মন্দন কাজ করতেছে, তাহলে ওয়াই অক্ষের যে আদিবেগ সেটা হচ্ছে ধরলাম আদিবেগ ধরলাম ইউ, আর যেহেতু মন্দন কাজ করতেছে তাহলে মাইনাস জিটি লিখতে পারি। তাহলে এইখান থেকে লেখা যায় ভি নট সাইন থিটা মাইনাস জিটি। তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা টাইম 1 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর যে বেগটা আসে সেই বেগটা হচ্ছে ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের এর এভরি টাইম বেগ। ওকে, তাহলে আমি এক্স অ্যাক্সিসের প্রত্যেক পয়েন্টের বেগ এবং ওয়াই অ্যাক্সিসের প্রত্যেক পয়েন্টই বলা যায় প্রত্যেক টাইমের আর কি, এখানে টাইম রিলেটেড তো প্রত্যেক টাইমের বেগ আমি কিন্তু পেয়ে গেলাম। এইবার আমি যদি বলি সম্পূর্ণ বেগ মেইনলি বেগ কি? সেই বেগ হবে যেহেতু দুইটা অ্যাক্সিস আছে ভাইয়া, যেহেতু দুইটা অ্যাক্সিস এখানে কাজ করে, তাহলে দুইটা অ্যাক্সিসের বেগকে যদি আমি একসাথে নিয়ে আসি সেটা কি হবে? দেখো এইটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। আমি কিন্তু ভেলোসিটির ভেক্টর যদি লিখি তাহলে সেটার জন্য লিখব ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এটাও মাথায় রাখবো। হ্যাঁ, কেউ যদি ভেক্টর রূপে প্রকাশ করতে বলে, আমি ওই যে যেই কোয়েশ্চেন আছে না সেখানে দেখছি আর কি এই টাইপের জিনিসপত্র আসে, নর্মাল আমাদের কোয়েশ্চেনও আসে। সো আমাদেরকে যদি ভেক্টর রূপে দেখাইতে বলে তাহলে কিন্তু এই যে ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ এইভাবে লিখতে হবে। কেন লিখতে হবে? তার কারণ হচ্ছে এটাকে ভেক্টর রূপে প্রকাশ করতে বলছে, এবং ভি এক্সটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর ভেলোসিটি, ভি ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি। সো এখন যদি আমাকে অ্যাকচুয়াল ভিটা বের করতে বলে, ভি এর মান যদি বের করতে বলে, তাহলে আমরা লিখব রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। শেষ। এটা হয়ে গেল আমার এভরি পয়েন্টের বেগ, বা এটা হচ্ছে বেগের মান, এটা হচ্ছে কি বেগের মান। ওকে, এই কোয়েশ্চেনটা কীরকম ভাবে আসে? এই কোয়েশ্চেনটা আসে, ধরো তোমাকে বললো 5 সেকেন্ড পর কোনো একটা বলকে তুমি ফার্স্টে মারছো,
তো 5 সেকেন্ড পর সেই বলটার ভেলোসিটি কত, 5 সেকেন্ড পর সেই বলটার ভেলোসিটি কত। তো তোমাকে যদি সেই বলের ভেলোসিটি বের করতে বলে ভাইয়া, তাহলে তুমি কি করবা, তুমি করবা কি vx বের করবা, vx এর সূত্রের মধ্যে মান বসায় দিবা, vy বের করবা, vy এর সূত্রের মধ্যে মান বসায় দিবা। তো তুমি দেখো যে vx এর মধ্যে যখন তুমি মান বসাচ্ছ তখন কি সেকেন্ড কোনো কাজে লাগতেছে, সেকেন্ড কিন্তু কোনো কাজে লাগতেছে না। যেহেতু সেকেন্ড কোনো কাজে লাগতেছে না, তাহলে ফার্স্টেরটা তোমার অলওয়েজ সেমই থাকবে। যদি তোমাকে 5 সেকেন্ডের জন্য 3 সেকেন্ডের জন্য বের করে তুলনা করতে বলে, তাহলে এক্স অক্ষের ভেলোসিটি দুই ক্ষেত্রেই সমান থাকবে। ওয়াই অক্ষের ভেলোসিটিতে 3 সেকেন্ড বললে 3 বসাবো টি এর মান, 5 সেকেন্ড বললে 5 বসাবো টি এর মান। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এখানে ভি ওয়াই এর মান মাঝে মাঝে নেগেটিভ আসতে পারে, মাঝে মাঝে নেগেটিভ আসতে পারে। ধরো আমি এই যে পুরা টাইম জুড়ে যতটুক ছিলাম পুরাটাই ছিলাম ধরো 10 সেকেন্ড, 10 সেকেন্ড আমি নিচ থেকে উপরে উঠছে, আবার উপর থেকে নিচে নামছে। তো একটা সময় তো আপওয়ার্ড পয়েন্ট থেকে আমি ডাউন পয়েন্টে যাবো, এই যে এই পয়েন্টে ধরো 5 সেকেন্ড পর আমি এই পয়েন্টে আসছি, বাকি 5 সেকেন্ড আমি এভাবে নামতেছি না। তো এই যে ডাউনওয়ার্ড যাচ্ছে এই কারণে ভি এর মান মাঝে মাঝে মাইনাস আসতে পারে, মাঝে মাঝে না মাইনাস আসবে, স্বাভাবিক, ভি এর মান মাইনাস আসবেই। 3 সেকেন্ডে ধরো একবার মাইনাস যদি আসে, ঠিক আছে, 1 2 3, 2 সেকেন্ড বাকি, আবার 2 সেকেন্ড পর 7 নাম্বার সেকেন্ডে ধরো আবার কি আসতেছে, সেম মান আসতেছে। ভেলোসিটির মান দেখো 3 সেকেন্ডে যেই মান আসতেছে 7 নাম্বার সেকেন্ডে যায় একই মান দেখাবে, বাট ডিরেকশনটা থাকবে উল্টা। এই সময় এটা উপরে যাচ্ছিল, উপরেরটাকে আমি প্লাস ধরছি, আর এই সময় এটা নিচে যাচ্ছিল, নিচেরটাকে তাই আমি মাইনাস ধরবো, ঠিক আছে। কিন্তু ভেলোসিটির মান যখন বের করব তখন কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে, তাই এখানে ঋণাত্মকতা থাকার কোনো কারণ নাই। ওকে, হোয়াট এভার। সো ওইভাবে আমি ভিওয়াই এর মান বের করবো। ভিওয়াই এর মান বের করার পর এখানে কি করব, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার এই সূত্রের মধ্যে বসায় দেব। তাহলে যদি কেউ আমাকে বলে বেগের মান কত, এটা হচ্ছে বেগ এর মান। ভাই এই প্রশ্নটা আমাদের সময় অনেক কমন ছিল, অনেক কমন একটা কোয়েশ্চেন ছিল। গ নাম্বারে এই প্রশ্নটা আসতোই যে মেসি হচ্ছে বলকে এত অ্যাঙ্গেলে এত বেগে হিট করছে, 1 সেকেন্ড পর বলের বেগ কত, 1 সেকেন্ড পর বলের বেগ কত। তো বেগের মানটা দিয়ে দিবেন, এইটাই হচ্ছে বেগ। আর যদি বলে বেগের ভেক্টর রূপ দেখাও, তাইলে এইটা হচ্ছে বেগের ভেক্টর রূপ। ওকে, তো এইখানে যে জিনিসটা দেখাইছে ভাইয়া, এই যে একটা থিটা আনছে তাই না, এই থিটাটাকে আমরা বলতেছি কি থিটা 1, এই থিটাটাকে আমরা বলতেছি থিটা 1। সো এই থিটা 1 এর মান কি ভাই, এই থিটা 1 এর মান কি? ওকে, এই থিটা 1 এর মান খুবই সিম্পল। এইখানে যদি আমি একটা দাগ টানি, তাহলে এই যে ভি সাইন থিটা আছে, ভি সাইন থিটা 1, আর এই দিকে হবে ভি সাইন থিটা 2, সরি সাইন থিটা না, আমি দুইবারই সাইন থিটা লিখলাম, সি এটা হবে ভি কস থিটা 2। ওকে, থিটা 2 আবার, আরে সর্বনাশ, আমি তো আজকে খালি ভুলই লিখতেছি, এটাও তো থিটা 1। আচ্ছা, এইদিকে হচ্ছে ভি নট সাইন থিটা বা ভি সাইন থিটা, আর এটা হচ্ছে ভি কস থিটা। ওকে, তো যেহেতু এইগুলাকে এটা আগেই ভুল লিখে রাখছি, তাহলে এইখানে হচ্ছে ভি থিটা 1, তার কারণ হচ্ছে এই পুরাটাকে তো থিটা 1 ধরছি, তাহলে এই অ্যাঙ্গেল বরাবর ভি কস থিটা, আর এই অ্যাঙ্গেল বরাবর ভি সাইন থিটা। সো যেহেতু থিটা 1 আছে, সাইন থিটা 1 হয়ে যাবে, কস থিটা 1 হয়ে যাবে, ঠিক আছে। ওই লজিক, এখানে তেমন কোনো কমপ্লিকেটেড কিছু নাই ভাই, শুধুই ভুল লিখছি, যাই হোক। তো এইটাকে আমি কি বলতে পারি আসলে, এইটাকে বলতে পারি না ভি ওয়াই, আর এইটাকে বলতে পারি না ভি এক্স, রাইট। তার কারণ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কস থিটার মান তো আর চেঞ্জ হবে না, যত উপরেই যাক নিচের দিকেই তো টানতেছে, এইখানেও যত উপরে যাক নিচের দিকেই টানতেছে। একটা সূত্র দিয়েই কিন্তু আমি প্রকাশ করে ফেলছি। সেই সূত্রটা কি, ভি ওয়াই প্রত্যেক সেকেন্ডের বেগ, প্রত্যেক পয়েন্টের বেগ ভি নট সাইন থিটা মাইনাস ডিটি, আর প্রত্যেক সেকেন্ডের এক্স অ্যাক্সিস বরাবর বেগ হচ্ছে ভি নট কস থিটা। সো যেহেতু আমি অলরেডি এই ভি ওয়াই এবং ভি এক্সকে ওইটা দ্বারা ডিফেন্ড করে ফেলছি, তাহলে এই দুইটা নিয়ে আমার আর তেমন কোনো কাজ নাই। এই দুইটা নিয়ে কাজ কি, কাজ হচ্ছে ভাইয়া এটাকে যদি আমি 1 নং সমীকরণ ধরি, এইটাকে যদি আমি 2 নং সমীকরণ ধরি, তাহলে 1 নং ডিভাইড বাই 2 নং করবো, 1 নং ডিভাইডেড বাই 2 নং করবো। 1 নং এ কি আছে, 1 নং এ আছে ভাইয়া ভি সাইন থিটা 1, ভি সাইন থিটা 1।
2 নংয়ে আছে ভি কস থিটা 1, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া এটা হচ্ছে ভি ওয়াই, সরি এটা হচ্ছে ভি ওয়াই, এটা হচ্ছে ভি এক্স। প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটাকে কেন ভি ওয়াই বলা হচ্ছে? ভি ওয়াই মানে তো এইটা ছিল, তাই না? অ্যাজ অফ দ্যাট পয়েন্ট আমরা ওইটাকে ভি ওয়াই ধরছি। কেন? এটা ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, বাট ওই অ্যাঙ্গেল চেঞ্জের জন্য যেটা হবে আর এইখানের জন্য যেটা হবে সেম শিট, ওকে? তাই হচ্ছে আমরা আর ওইটা করতেছি না। এখন ভিভি কাটা চলে যাবে, সাইন থিটা বাই কস থিটা, এটা হয়ে যাবে ট্যান থিটা 1 ইকুয়ালস টু হচ্ছে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। ওকে, তাইলে এত কিছু বোঝা লাগবে না। কেউ যদি বলে 1 সেকেন্ড পর আনুভূমিকের সাথে ওই বলটায় কতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা 1 ধরবো, আমরা ভি ওয়াই এবং ভি এক্সকে ভাগ করে দিলে ট্যান থিটা 1 লিখবো। কি বলছি বুঝছি? আবারও বলবো, 1 সেকেন্ড পর কোনো একটা বল কতটুকু অ্যাঙ্গেলে আসে, 2 সেকেন্ড পর কোনো একটা বল কতটুকু অ্যাঙ্গেলে আসে, 3 সেকেন্ড পর কোনো একটা বল কতটুকু অ্যাঙ্গেলে আসে, এই অ্যাঙ্গেলগুলো যদি বের করতে বলে তাহলে আমি ওই পয়েন্টে ওয়াই অক্ষের এবং এক্স অক্ষের বেগগুলা বের করব। বেগগুলা বের করে ওয়াই অক্ষের বেগ ডিভাইডেড বাই এক্স অক্ষের বেগ করে দিব, করে দিলে ট্যান থিটা 1 পাবো। যে ট্যান থিটা 1 এর থিটা 1টা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ওই পয়েন্টে ওই বলটা কতটুকু অ্যাঙ্গেলে উড্ডয়ন করতেছে। সোজা কথা, ওকে? সোজা কথা, বাংলা কথা বুঝে গেছি, এইখানে আর মাথা ঘামাবো না। তাহলে যদি কিছু সময় পর তোমার কাছে বেগ চায়, বেগ বলতে বেগের মান চাবে, সেটা এইটা, বেগের ভেক্টর রূপ চাইতে পারে, সেটা ওইটা, এক্স অক্ষ বরাবর বেগ চাইতে পারে, যেটা এইটা, ওয়াই অক্ষ বরাবর বেগ চাইতে পারে, যেটা এটা, এবং বেগ বের করতে হলে এই দুটা বের করা লাগবেই। আর ওই পার্টিকুলার পয়েন্টে টি সেকেন্ডে, ধরো 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডে কোন অ্যাঙ্গেলে উপরের দিকে উঠতেছিল বা কোন অ্যাঙ্গেলে নিচের দিকে নামতেছিল, সেইটাই হচ্ছে বের করা হবে এইটা দ্বারা। ওকে, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে গুড। আমরা চলে যাই পরের স্লাইডে। এই স্লাইডে দেখো, এই স্লাইডটা হচ্ছে গতিসূত্র এবং প্রাসের। তো গতিসূত্রের সাথে প্রাসের যে রিলেশনগুলো করা যায় সেগুলো আমরা করব। আগের স্লাইডটার দিকে একটু তাকাই। আগের স্লাইডটায় দেখো, এখানে আমাদের কিন্তু এক্স অক্ষ বরাবর বেগগুলা দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর বেগগুলা দেওয়া আছে। এক্স অক্ষ বরাবর আদি বেগ জানি আমরা, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ জানি আমরা। সো সেই জিনিসপত্রগুলো যদি আমি জানি, আদি বেগ জানি, প্রত্যেক পয়েন্টের ভেলোসিটি জানি, তাহলে কিভাবে হচ্ছে আমি জিনিসটা বের করব দেখে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল এইখানে আমি কোনো চিত্র রাখি নাই, চিত্র রাখার কোনো তেমন দরকার ছিল না, তারপরও আমি একটা চিত্র এঁকে রাখি জাস্ট টু মেক শিওর আমরা হচ্ছে বুঝতে পারি জিনিসটা। দেখো, এই বরাবর একটা হচ্ছে যাচ্ছে, এটাকে এরকম আর একটু সোজা করে দেই, আরে সোজা করতে যাই দেখি ব্যাকা হচ্ছে আরো, নেন। ওকে, এই গেল একটা, আচ্ছা এই বরাবর গেল আরেকটা, গেল। তো এই এরিয়াতে আমি হচ্ছে কি করলাম, আমার প্রাসটাকে উড়ায় মারলাম। ধরো মারার পর প্রাসটা আসলে এইদিকে না যে সে করলো কি এরকম ভাবে গেল। ওকে, সো এই যে এই বরাবর সে যেটুকু দূরত্ব অতিক্রম করলো এটাকে আমি বলবো এক্স, এটাকে আমি বলবো এক্স। যেটুকু দূরত্ব কি, এই পর্যন্ত হইলে এক্স, এই পর্যন্ত হইলো এক্স, এইটুকু পর্যন্ত হইলো এক্স, এই পর্যন্ত হইলো এক্স, মানে এক্স অক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটাকে আমি বলতেছি এক্স, এবং ওয়াই অক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটাকে আমি বলতেছি ওয়াই। ওকে, এক্স অক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাকে আমি এক্স বলতেছি, ওয়াই অক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটাকে আমি ওয়াই বলতেছি। ওকে, এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা ধরতেছি। ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করতেছে হচ্ছে জি ত্বরণ, ঠিক আছে? টি সময় ধরে ধরো এখানে এটা এইভাবে আসছে। আচ্ছা, উচ্চতার যখন কথা চিন্তা করব তখন ওয়াই লিখবো এবং তখন জি কাজ করবে। দূরত্বের কথা যখন চিন্তা করব তখন এক্স লিখবো এবং জি কাজ করবে না। এখানে আমি ধরে নিচ্ছি আমি ভি নট আদিবেগে জিনিসটাকে মারছি, তাহলে এক্স অক্ষ বরাবর আদিবেগটা হচ্ছে ভি নট কস থিটা, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ, এক্স অ্যাক্সিস আদিবেগ। আর এই বরাবর যেটা কাজ করতেছে এটা যদি থিটা হয়, হ্যাঁ এই বরাবর যেটা কাজ করতেছে সেটা হচ্ছে ভি নট সাইন থিটা।
এইটাও কিন্তু আদিবেগ, এটাও আদিবেগ ওয়াই অ্যাক্সিসের। জিনিসটা কি বোঝা যায়? এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আদিবেগ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আদিবেগ। ভি নট অ্যাকচুয়াল আদিবেগ ছিল, যেটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে মারা হয়েছে। আমি এক্স অক্ষ বরাবর অর্থাৎ আনুভূমিক বরাবর কতটুকু যাচ্ছে সেটাকে হচ্ছে এক্স ধরতেছি, এবং ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উলম্ব বা উচ্চতা বরাবর কতটুকু যাচ্ছে সেটাকে হচ্ছে ওয়াই ধরতেছি। তাইলে আমি নর্মাল সূত্রগুলো আগে লিখি। নর্মাল সূত্রের মধ্যে একটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, একটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, একটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, আরেকটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই ছিল আমাদের 4টা সূত্র। এই 4টা সূত্রের মধ্যে দেখো এই 3টাকে নিয়ে আমরা কাজ করব, লাস্টেরটা আপাতত কোনো দরকার নেই। তো দেখো এইটা থেকেই কিন্তু একটু আগে ভাইয়া হচ্ছে এইটা পাইছি, ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা মাইনাস জিটি। কেন? এখানে আদিবেগ হচ্ছে কি ইউর জায়গায় হবে ভি নট, যদি ইউটাকে ভিটা ভেলোসিটি যদি আমি ওয়াই অক্ষেরটা বলি তাহলে ভি নট সাইন থিটা মাইনাস জিটি। কেন মাইনাস জিটি? যেহেতু আমি উপরের দিকে মারতেছি, এটা নিচের দিকে নামবে, নিচের দিকে জি কাজ করে, তাই মাইনাস জিটি হবে। ওকে, সিমিলারলি এখান থেকে আমি যদি ভাইয়া এটা বের করতে চাই ভি এক্স, তাহলে ভি এক্স ইজ ইকুয়ালস টু হবে ভি নট কস থিটা মাইনাস 0t, মাইনাস 0t, তার কারণ ত্বরণ শূন্য, তাহলে মাইনাস 0t। তো মাইনাস 0t লিখা আর না লিখা তো একই কথা না। সো ওই লজিকে আমার এই অক্ষ বরাবর এটা হয়ে যায় ভি এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা। আচ্ছা, এরপর এইটা নিয়ে কাজ করি আগে। তো এইটা নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখো আদিবেগ, আচ্ছা এই এসটা হবে ওয়াই অক্ষ বরাবর, এই এসটাকে আমি ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স ধরি, এই এসটাকে ধরি ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স। এই এস ইজ ইকুয়ালস টু লিখা যায় তাহলে ভি নট লিখা যায়, এরপর কি লিখা যায় ভি নট সাইন থিটা। দেখো এই যে ইউ আছে, ইউ এর জায়গায় আমি লিখতেছি ভি নট সাইন থিটা। কেন লিখতেছি ইউ এর জায়গায় ভি নট সাইন থিটা? তার কারণ ইউ হচ্ছে আদিবেগ, এবং আমি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে দূরত্ব বের করতে চাচ্ছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর যে আদিবেগ সেটা লিখতেছি ভি নট সাইন থিটা মাইনাস হাফ এটি স্কোয়ার ইন্টু টি আছে, হ্যাঁ ইন্টু টি আছে, এই যে ইউ টি, তাহলে যে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাস কেন আসলো ভাইয়া? মাইনাস আসলো যেহেতু উপরের দিক থেকে নিচের দিকে টানা হচ্ছে তাই। ওকে, আচ্ছা এইখানে এই সেম সূত্র থেকে আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এক্স এর দূরত্ব, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটাও হবে ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, রাইট? সো ইউ কত? এখানে ইউ হচ্ছে এটা ভি নট কস থিটা, তাইলে ভি নট কস থিটা ইন্টু টি মাইনাস হাফ 0t স্কোয়ার মাইনাস অর প্লাস হাফ 0t স্কোয়ার। কেন? কোনো ত্বরণ নাই, কোনো মন্দন নাই, তাই 0। তাহলে এখান থেকে পাই কি দেখো এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা টি। অথবা এবার দেখো এই জায়গায় যতটুকু সময়ে এই পয়েন্টে পৌঁছাবে, দেখো তো পুরাটা যদি এক্স হয় তাহলে যেই সময় মিডল পয়েন্টে পৌঁছাবে সেই সময় হায়েস্ট পয়েন্টে পৌঁছাবে। আমি যদি কোনো একটা বলকে উড়ায় মারি, সেটা যেই সময় ধরে উপরে উঠবে হায়েস্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে, সেই হায়েস্ট পয়েন্ট থেকে নিচে নামার জন্য সেই সময় অতিক্রম করবে। তাহলে এইটাকে আমি যদি বলি উড্ডয়নকাল, এটাকে বলতে পারি উড্ডয়নকাল, এটাকে বলতে পারি অবতরণকাল। ঠিক আছে, উড্ডয়নকাল অবতরণকাল দুইটা সমান। তো যেই সময়ে এটা একেবারে মিডল পয়েন্টেই হায়েস্ট পয়েন্টে থাকবে, তো যেই সময়ে মিডল পয়েন্টে আসবে সেই পয়েন্টেই হায়েস্ট পয়েন্টে যাচ্ছে। অর্থাৎ এখানে টি অ্যাকচুয়ালি ওয়াই এর ক্ষেত্রেও ইউজ করা যায়, এক্স এর ক্ষেত্রেও ইউজ করা যায়। যেই সময় এটা মিডল পয়েন্টে আসবে সেই সময় হায়েস্ট পয়েন্টে যাবে, যেই সময় এই পয়েন্টে আসবে সেই সময় সিমিলারলি এই পয়েন্টে যাবে, যেই সময় এই পয়েন্টে আসবে সেই সময় সিমিলারলি এই পয়েন্টে যাবে। তো যেহেতু পয়েন্টগুলো অলমোস্ট টি এর সাথে রিলেটেবল, তাই টি ওয়াই এর ক্ষেত্রেও বসাইতে পারি। সো এইখান থেকে আমি যদি টি এর মানটা বের করি, টি ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা।
এগুলো কিন্তু লিখতে থাকো, হ্যাঁ, এগুলো যদি না লিখতে থাকো তাহলে সিম্পলি বুঝতেই পারবা না। সো এই মানটা আমি যদি এইখানে বসায় দিই তাহলে পাই ওয়াই ইজ ইকুয়ালস টু, দেখো এই টি এর জায়গায় বসাচ্ছি এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা, তাহলে এই যে এক্স থাকবে বাট ভি নট কাটা আর সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা হয়ে যাবে। দেখো ভি নট সাইন থিটা ইন্টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা মাইনাস হাফ জি ইন্টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা হোল স্কয়ার। ওকে, সো এখানে ভি নট কাটা, ভি নট কেটে দিলে থাকে হচ্ছে দেখো সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট কস থিটা। ওকে, আবার এইখানে বসাইতে পারি, ঠিক আছে, যেটার জন্য যা বসাবো সেটার জন্য তা হবে, বাট আপাতত এই সূত্রগুলো কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো সূত্রগুলোকে আমি একটু আলাদা পেজ করে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, প্রথম যে সূত্রটা আমরা পাইলাম সেই সূত্রটা এখানে ছিল ভি ওয়াই এবং ভি এক্সের। ওকে, ভি ওয়াই এবং ভি এক্সের, তাহলে ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি এক্স, কি লিখতেছি, ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি সাইন থিটা মাইনাস জিটি, ভি এক্স ইজ ইকুয়ালস টু ভি নট, হ্যাঁ ভি নট কস থিটা। এরপর এইখান থেকে আমি যদি ওয়াই এর মান বের করি তাহলে ওয়াই এর দুইটা মান পাইছি আর এক্স এর একটা মান পাইছি। সো ওয়াই এর মানটা আগে লিখি, ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এক্স এর যে মানটা পাইছি, এক্স ইজ ইকুয়ালস টু হয়েছে ভি নট কস থিটা টি। সো এইখান থেকে আমি টি এর মান পাইছি, যে টি এর মানটা হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা। সেই টি এর মান এইখানে বসাইছি এবং পাইছি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার, ভি নট স্কোয়ার কি লিখছিলাম, এখানে তো ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, মাই ব্যাড, এখানে কিন্তু একটা ভুল হয়েছিল, হ্যাঁ এখানে নিচে কিন্তু স্কোয়ার হবে, তাহলে ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এইখানে যতগুলো দেখতেছি এই প্রত্যেকটা লাইনে আমাদের এক একটা সূত্র, প্রত্যেকটা লাইনে গতিসূত্রের সাথে রিলেটেড এক একটা সূত্র। গতিসূত্রের সাথে রিলেট করে আরও সূত্র বানানো যায়, চাইলেই বানানো যায়। ওকে, বাট এইগুলো আপাততর জন্য আমাদের সূত্র। এইবার সর্বাধিক উচ্চতার জন্য জিনিসপত্র বের করব, আনুভূমিক পাল্লা বের করব এবং বিচরণকাল বের করব। সো আমার আসলে বিচরণকালটা মনে হয় সবার আগে বের করলে ভালো হতো, তারপরেও আমি দেখি। হ্যাঁ, ওকে, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা জিনিসটা কি ভাইয়া? সর্বাধিক উচ্চতা হচ্ছে, দেখো আমি যখন এই পয়েন্ট থেকে জিনিসটাকে এই দিকে উড়ায় মারবো, তখন এই পয়েন্ট থেকে উড়ায় মারার রিজনে এই জিনিসটা হায়েস্ট একটা পয়েন্টে পৌঁছাবে, যেইটা নিচ থেকে উপর পর্যন্ত যে নিচ থেকে উপর পর্যন্ত যে উচ্চতা সেটাকে আমি এইচ নাম দিতে পারি। দেখি এখানে আছে কিনা ডাবল এন্ডেড, না ডাবল এন্ডেড নাই। ওকে, দেখি ওকে ভাই সামহাও বানায় ফেলছে। ওকে ফাইন, সো এই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, এইটা ঢাইকা দেই, এটা তো মোছা যাবে না। ওকে, তো এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, যেটার নাম আমি দিচ্ছি হচ্ছে এইচ। এটা কোন অক্ষ বরাবর ভাইয়া? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এইখানে আগের মতোই সব কিছু এই পয়েন্ট বরাবর ধরে নিচ্ছে হচ্ছে ভি নট কাজ করতেছে, এখানে হচ্ছে থিটা কাজ করতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখন আমি এইচ এর মান বের করবো, বাট এইচ এর মানের জন্য এই সমীকরণগুলো আমি চাইলে ইউজ করতে পারি, বাট এই সমীকরণগুলো ইউজ না করে আমি অ্যাকচুয়ালি এই সমীকরণটা ইউজ করব। ওকে, এই সমীকরণটা আমার কাছে ভালো লাগছে, তাই আমি এই সমীকরণটা ইউজ করব। সো দেখো এইখানে কি আছে, হাইয়েস্ট পয়েন্টে যাচ্ছে, তাই না? হাইয়েস্ট পয়েন্টে যাচ্ছে, হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাইলে বেগ কত হয়ে যায়? বেগ হয়ে যায় 0। অ্যাকচুয়ালি কি 0? না, সর্বোচ্চ উচ্চতায়, প্রাসের সর্বোচ্চ উচ্চতায়, লিখে রাখো খাতার মধ্যে কোয়েশ্চেনটা লিখে রাখো, প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে vx। বেগ কিন্তু 0 না, বেগ 0 না, প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে vx। তার কারণ কি ভাইয়া? এই যে দেখো এই পয়েন্ট থেকে উঠতেছে, vy এর মান কমতেছে, এই পয়েন্টে যাওয়ার পরেও তো এটা ডান সাইডে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি 0 হচ্ছে না, তার কারণ এক্স অক্ষ বরাবর ভেলোসিটিকে আটকানোর মতো কেউ নাই। ওকে, তো এক্স অক্ষ বরাবর, আচ্ছা বেশি রাগি বলে ফেলছি কিছু। আচ্ছা, তো এক্স অক্ষ বরাবর ভেলোসিটি যেহেতু কমতেছে না, ওয়াই অক্ষ বরাবর কমতেছে, ওয়াই অক্ষের ভেলোসিটি কিন্তু 0। তাহলে আমার বুঝতে হবে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি 0 হলেও এক্স অক্ষ বরাবর ভেলোসিটি থাকে। তাই যদি আমাকে খালি ভেলোসিটিকে বা খালি বেগ বের করতে বলা হয়, তাহলে আমি খালি বেগ বলবো vx। যদি ওয়াই অক্ষের বেগ বের করতে বলা হয়, তাইলে বলবো 0। দুটার মধ্যে ডিফারেন্স আছে। এর আগে যখন আমি নিচ থেকে উপরের দিকে মারতাম, তখন সর্বোচ্চ উচ্চতায় বেগ হইতো 0, তার কারণ মার্সি তো ভাই ওয়াই অক্ষ বরাবর, মার্সি উচ্চতা বরাবর, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ তো 0 হবেই। কিন্তু যখন আমি মার্সি অ্যাঙ্গেল ওয়াইজ, তখন কি হবে যে এক্স অক্ষ বরাবরের ভেলোসিটি তো এক্সিস্ট করবেই, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি একটা টাইমে 0 হয়ে যাবে, এটা হবে। ওকে ওকে, সো এখন আমি যদি দেখি যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য, সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য এই সূত্রটা ইউজ করি, তাইলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, এই সূত্রের মধ্যে দেখো যদি আমি ওয়াই অ্যাক্সিসে কল্পনা করি, তাহলে ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি ওয়াই নট স্কোয়ার প্লাস 2as। এইবার দেখো তো এই জায়গায় কি চেঞ্জটা আসে, যেহেতু আমি উপরের দিকে উঠতে চাচ্ছি আর এটাকে আমার নিচের দিকে নামাইতে চাচ্ছে, তাইলে হবে -2g, এবং এই এসটা হবে আসলে এইচ, যেহেতু সর্বোচ্চ উচ্চতা, যেহেতু ওয়াই অক্ষের ডিস্টেন্স এটা, তাহলে এসটা হয়ে যাবে এইচ। এবার দেখো তো এই ভি ওয়াইটা, এটা কি 0 না? এটা কিন্তু 0। এটার অ্যাকচুয়াল মান কি? এটার অ্যাকচুয়াল মান হচ্ছে ভি নট সাইন থিটা -2g। ক্লিয়ার? বুঝা গেছে? সূত্র ছিল কি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gs। তো ভি যেটা সেটা একটা সময় এসে 0 হয়ে যাবে, ইউ যেটা সেটার মান আমি বসাইলাম, ইউ স্কোয়ারের মান বসাইলাম, তাহলে -2gh হিসাব করে রাখবো। এবার -2gh যদি এক সাইডে আসে, তাহলে হবে 2gh সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, সরি এই এখনো তো ডিভাইড করিনি, এই তাইলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর এই 2gকে ওই সাইডে পাঠিয়ে দিলে এইচ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এইটা হচ্ছে এইখানের আমার সূত্র। ওকে, এইটাকে আর একটু সুন্দর করে লিখি। ওকে, কি আর সুন্দর করলাম ভাই। আচ্ছা, তো সর্বোচ্চ উচ্চতায় উঠার জন্য যে সূত্র সেটা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। কিভাবে আসলো দেখলাম। তাহলে যদি আমাকে কখনো বলে যে এই প্রাসটাকে আমি মারছি, এই প্রাসটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে সেটার জন্য এই সূত্রটা ইউজ করবো। আর এর আগের পেজে আমরা যে সূত্রগুলো দেখে আসছি, যেমন এইটা, এখানে এক্সও আছে ওয়াইও আছে। তো যদি কখনো বলে যে সাপোজ এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা হচ্ছে এক্স দূরত্বে আছে, এই ওয়ালটার উচ্চতা হচ্ছে ওয়াই, তাহলে এইটা কি আসলে এই মারবে যখন, মারটা কি ওয়াইকে অতিক্রম করে যাইতে পারবে, মানে এত উঁচু দিয়ে যাইতে পারবে নাকি পারবে না, সেই টাইপের কোশ্চেনের অ্যান্সার।
ওকে, সেই টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার এখান থেকে আসবে। এখানে দেখা যায় যে এক্সের পাওয়ার হচ্ছে 2, এক্সের পাওয়ার যেহেতু 2, তাহলে সেই লজিকে আমি বলতে পারি একই উচ্চতায় দুইটা ডিস্টেন্স থাকবে, একই উচ্চতায় দুইটা ডিস্টেন্স থাকবে, এইটা হবে x1, এটা হবে x2। দুইবার ডিস্টেন্স অতিক্রম করলে একই উচ্চতা আমরা পাবো। বা একটা নির্দিষ্ট উচ্চতা যদি আমি নেই, নির্দিষ্ট উচ্চতাটা যদি হয় এইটা, এই নির্দিষ্ট উচ্চতা আবার এক্স অন্য আরেকটা মানের জন্য পাবো। অর্থাৎ ওয়াইয়ের একটা মান আমি এক্সের দুইটা মানের জন্য পাই, ওয়াইয়ের একটা মান আমি এক্সের দুইটা মানের জন্য পাই। সো এই ইকুয়েশনটাকে আসলে যদি এইভাবে নেই, তাহলে হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু, ধরলাম এইটাকে ধরলাম এ, এই পুরাটুককে ধরে নিলাম এ, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এইটাকে যদি ট্যান থিটাকে যদি ধরি বি, তাহলে বি এক্স। এই টাইপের একটা সমীকরণ পাই, যেটা হচ্ছে একটা প্যারাবোলার সমীকরণ। এটা হচ্ছে একটা প্যারাবোলার সমীকরণ। ওকে, প্যারাবোলা কি? পরাবৃত্ত। আমাদের বই অনুযায়ী পরাবৃত্ত, ফিজিক্সের কিছু স্যারের বই অনুযায়ী এটা হচ্ছে অধিবৃত্ত, কিছু স্যার এটাকে কী নামে ডাকে? অধিবৃত্ত নামে ডাকে। ঠিক আছে? সো যদি প্রশ্নে আসে তাহলে প্যারাবোলা খুঁজবা সবার আগে। প্যারাবোলা মানে প্যারাবোলা। পরাবৃত্ত কিছু স্যার বলছে, কিছু স্যার অধিবৃত্ত বলছে, বাট সব স্যারই প্যারাবোলা বলছে। ওকে, এটা হচ্ছে ট্রান্সলেশন মিস্টেক ধরতে পারো, কিছু টিচার হয়তো ট্রান্সলেশন মিস্টেক করছে। আচ্ছা, সো এইখানে যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে, আমি তো পরের পেজে আগে এটা করলাম, করার পরে এটা দিছি। ঠিক আছে, এটা আসলে সাথে সাথেই দেখানো দরকার ছিল, বাট আমি হচ্ছে ওই সূত্রটা প্রুফ করার জন্য হাঁপায় গেছিলাম। ওই সূত্রটা কেন দেখাইছি তার কারণ হচ্ছে আমি আগে এই জায়গাটায় আমি টাচ করতে পারি নাই, তো এই জায়গাটা টাচ করে নিলাম। করার পর দেখো এইখান থেকে আমি দেখলাম কি এই সূত্রটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। ওকে, এবং পরাবৃত্তে কি হয় দেখো, যদি এরকম একটা পরাবৃত্ত হয় তাহলে এক্সের দুইটা মানের জন্য ওয়াইয়ের কিন্তু ভাইয়া একটা মান পাওয়া যায়, এক্সের দুইটা মানের জন্য ওয়াইয়ের একটা মান পাওয়া যায়। এবং পরাবৃত্তের কনসেপ্ট আরও ভালো তোমরা বুঝবা হচ্ছে যখন কনিক্স করবা, কনিক্স করার পর। আপাতত মনে রাখবা যদি জাস্ট একটা এরকম কার্ভ হয় তাহলে এটাকে বলবো আমরা প্যারাবোলা, আর এরকম কার্ভ আকারেই গেছে তাই এটাকেও আমরা প্যারাবোলা বলতেছি। এবং প্যারাবোলার ইকুয়েশনটা এইভাবে দেখানো হচ্ছে যে প্যারাবোলার ইকুয়েশনে যে কোনো একটার উপরে স্কোয়ার থাকে, এদের এক্সের উপরে স্কোয়ার থাকবে আর ওয়াইয়ের উপরে স্কোয়ার থাকবে। যখন এক্সের উপরে স্কোয়ার থাকবে তখন ওয়াইয়ের উপর স্কোয়ার থাকবে না, যখন ওয়াইয়ের উপর স্কোয়ার থাকবে তখন এক্সের উপরে স্কোয়ার থাকবে না। ওকে, এই টাইপের সমীকরণকে আমরা প্যারাবোলার সমীকরণ বলি, আর এইখানে দেখা গেল এটা একটা প্যারাবোলার সমীকরণ। সো হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে একমাত্র পয়েন্ট, এই যে হাইয়েস্ট পয়েন্টটা বের করলাম না, এইটাই একমাত্র পয়েন্ট যেই পয়েন্টে এক্সের মান খালি একটা, এক্সের মান খালি একটা। তার কারণ হচ্ছে ভাই এই পয়েন্টে যদি তুমি এইভাবে যাও, এক্সকে দুই জায়গায় ছেদ করতেছো না, মানে এক্স অক্ষ এই হাইয়েস্ট পয়েন্টটাকে দুইটা জায়গায় ছেদ করতেছে না। তো এইটা এইখানে আবার কিভাবে আমি দেখাবো? ঠিক আছে, এটা এইখানে কিভাবে দেখাবো? হাইয়েস্ট পয়েন্টে কিভাবে আর কি এক্সের মান একটাই হচ্ছে, এক্সের মান কিভাবে একটাই হচ্ছে। হাইয়েস্ট পয়েন্টে যখন আসবে তখন এই সমীকরণটা সামহাও এক্স মাইনাস এ হোল স্কোয়ার টাইপ হয়ে যাবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার টাইপের হয়ে যাবে। আর ওয়াইয়ের মান তো তখন থাকবে একটা। ঠিক আছে, তো তখন ঋণাত্মক মান ধনাত্মক মান না থেকে ওয়াইয়ের মানটা নিয়ে এই জিনিসটা এমন হবে যে এইটা সমান সমান হবে 0, এক্স মাইনাস এ সমান সমান হয়ে যাবে 0, তখন এক্সের মান হয়ে যাবে এ, জাস্ট একটা মান আমরা তখন পাবো। হ্যাঁ, তো এটা যখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে দেখলে বুঝতে পারবো আর কি। এটা উইদাউট অঙ্ক বুঝতে পারবো না, বাট সহজ কথায় যখন হাইয়েস্ট পয়েন্টে থাকি তখন এক্সের দুইটা মানের জন্য ওয়াইয়ের একটা মান পাই না, তখন এক্সের একটা মানের জন্যই ওয়াইয়ের একটা মান পাই। ওকে, হাইয়েস্ট পয়েন্টে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের জাস্ট একটাই মান পাওয়া যায়, এবং সেই ওয়াইয়ের মানটা হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আনুভূমিক পাল্লার ক্ষেত্রে আসি, আগের চিত্রই। আনুভূমিক পাল্লা বলতে কি বোঝানো হয়? আনুভূমিক পাল্লা বলতে বোঝানো হয় ভাইয়া, এইটা দিয়ে দিই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের দূরত্ব, রেঞ্জ কতটুকু। আমি যে এইভাবে মারলাম, আমি যে এখানে এটাকে একটা ভি নট ভেলোসিটিতে একটা থিটা অ্যাঙ্গেলে মারলাম, এইটা আনুভূমিক বরাবর সর্বোচ্চ কত দূরত্ব যাবে সেটাকে আমরা আনুভূমিক রেঞ্জ বা আনুভূমিক পাল্লা বলি। ওকে, আনুভূমিক রেঞ্জ বা আনুভূমিক
পাল্লা বলি। তা আনুভূমিক পাল্লা এই সূত্রটা মানে এই জিনিসটা আমি কিসের মাধ্যমে বের করব? এই জিনিসটা আমি কিসের মাধ্যমে বের করব? আমি আমার সূত্রগুলোর দিকে ফেরত চাই। আমার যে এখানে 3টা সূত্র, এই সূত্রের মধ্যে কোন সূত্রটা আমি এখানে ইউজ করব? বলতে পারি যে ভাইয়া আমরা ইউজ করব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কেন ইউজ করব দেখি। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, তো এস কত? এসের জায়গা হবে আমার আনুভূমিক পাল্লা আর, রাইট? এসের জায়গা হবে আনুভূমিক পাল্লা আর। ইউ কত? ইউ হচ্ছে ভি নট কস থিটা, টি এর জায়গায় টি। আর এইখানে যে দেখতেছি এইখানে হচ্ছে হাফ ইন্টু 0 টি স্কোয়ার, বা হচ্ছে ভি নট কস থিটা টি। আর এখন এই টি এর মানটা আমার লাগবে, টি এর মানটা আমার লাগবে। এই কারণে বলছিলাম আমার আসলে আনুভূমিক পাল্লার আগে বিচরণকালটা পড়ায় নেওয়া উচিত। সো আমি বিচরণকালটা দেখাবো একটু পরে। বিচরণকালটা এইখানেই প্রুফ করে ফেলবো। বিচরণকাল কি? বিচরণকাল হচ্ছে ভাইয়া এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, এই পয়েন্ট পর্যন্ত আসছি, এইটাকে বলতেছি উড্ডয়নকাল। ধরলাম এটাকে বলতেছি উড্ডয়নকাল। কতটুকু টাইমে এটা হায়েস্ট পয়েন্টে পৌঁছাইলো এটাকে ধরতেছি উড্ডয়নকাল। হায়েস্ট পয়েন্ট থেকে আবার লোয়েস্ট পয়েন্টে নামছে, এইটাকে ধরতেছি T2, এটাকে বলতেছি অবতরণকাল, এটাকে বলতেছি অবতরণকাল। তো পুরা পর্যায়কাল যে সময়টা ধরে হচ্ছে এটা কি রান করছে, এই জিনিসটা উড়ে চলছে, পুরাটাকে আমরা বলি পর্যায়কাল বা বিচরণকাল। পর্যায়কাল বা বিচরণকাল, যেটা সমান সমান হচ্ছে T1 প্লাস T2। এটা সমান সমান হচ্ছে T1 প্লাস T2। আচ্ছা ফাইন, তার মানে এইখানে দেখো আবার T1 এবং T2 উভয় হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? উভয় হচ্ছে ইকুয়াল। তাইলে আমি লিখতে পারি 2 ইন্টু T1, দুইটাকে সেম ধরে আমি লিখে দিলাম 2 ইন্টু T1। মানে যত সময় ধরে আমি সর্বোচ্চ উচ্চতায় উঠি এবং যত সময় ধরে আমি সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামি, দুইটা সমান। ওকে, তাহলে এই লজিকটা খাটায় আমি টি এর মানটা বের করতে পারি কিনা দেখি। সো এই টি আসলে ওই বড় টি, তাহলে এই টি যদি ওই বড় টি হয় আমি এই টিটাকে রিপ্লেস করে দিই বড় টি দিয়ে। ওকে, এবার বড় টি এর মান বের করব। বড় টি এর মান বের করলে এইখানে কোন জায়গা থেকে বের করা যায় দেখো তো? এখানে তো অনেক কিছু আছে, কোন জায়গা থেকে বড় টিটার মানটা বের করা যায় দেখো তো? এইখান থেকে যায় না? প্রশ্ন আসবে ভাই কিভাবে এইখান থেকে যায়? নেই, এই জিনিসটা আমি ওইখানে লিখি, ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা। ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা মাইনাস জিটি, রাইট? সো দেখো যখন আমি হায়েস্ট পয়েন্টে পৌঁছাবো, তখন ভি ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি না টি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি? এখান থেকে লিখতে পারি টি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তার মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সময় হচ্ছে উড্ডয়নকাল, সেই উড্ডয়নকাল হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। সেই উড্ডয়নকাল এই T1, তাহলে সেটা যদি এইখানে বসে দেই, বড় হাতে টি সমান সমান হয়ে যাবে 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। আর এই টিটাকে যদি ভাইয়া এইখানে বসাই, তাহলে ভি নট কস থিটা ইন্টু 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এবার দেখি তো ভি নট হয়ে যাবে ভি নট স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। 2 সাইন থিটা কস থিটা মানে কত ভাইয়া? 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, তাহলে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে আনুভূমিক পাল্লার মান। এটা আনুভূমিক পাল্লার মান।
ওকে, কিভাবে পাইলাম আমার সামহাও বের করতে হয়েছে যে কতটুকু সময় ধরে এটা হচ্ছে আকাশে ছিল, যেটাকে আমরা বিচরণকাল বলি, যেই সূত্রটা আমার একটু পরে প্রুফ করার কথা ছিল। তো সূত্র প্রুফ না করে আমি নর্মালি জিনিসটাকে থিঙ্ক করাইলাম তোমাদেরকে, যে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যার সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতেও তার সময় লাগে, তো তাহলে আমি বলতে পারি যে আমার মোট সময় লাগে 2 × T1, এবং আমার T1 এর মানটা বের করতে হবে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে। এখন সর্বোচ্চ উচ্চতায় বেগ যেহেতু 0, তাহলে আমি ওই হিসাবে লিখতেছি Vy = 0। আর আমি Vy এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে V0 sin θ - gt। সেখান থেকে আমি T এর মানটা বের করে ফেলতে পারি খুব সহজেই, যেটাকে আমি পর্যায়কালের সূত্রে বসায় দিলে 2T1 হয়। সেখান থেকে পাই যে T = V0 2V0 sin θ / g। সেখান থেকে আমি যদি মানটা এখানে বসাই, আমরা জানি যে 2 sin θ cos θ = sin 2θ। তো sin 2θ এর মান হিসাবে লিখতে পারি V0 স্কয়ার sin 2θ / g। ওকে, তাহলে আনুভূমিক পাল্লা হচ্ছে V0 স্কয়ার sin 2θ / g। ওকে, ফাইন, খুবই সুন্দর একটা সূত্র। এই সূত্রের একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা কি? কত অ্যাঙ্গেলে যদি আমি মারি তাহলে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। কত অ্যাঙ্গেলে যদি বলটাকে মারি তাহলে সেই বলটা বা সেই প্রাসটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার জন্য এই জিনিসটার ভ্যালুটা সর্বোচ্চ হইতে হবে, বাট জি এর ভ্যালু ফিক্স, যে ভেলোসিটিতে মারবো সেই ভেলোসিটি ফিক্স। তাহলে মান চেঞ্জ হবে কার? sin 2θ মান চেঞ্জ হয়, sin 2θ মান চেঞ্জ হবে। তাহলে sin 2θ হায়েস্ট মান কত? sin 2θ ভাইয়া হায়েস্ট মান হচ্ছে 1। sin 2θ হায়েস্ট মান যেহেতু 1, তাহলে sin 2θ মান 1 হইলেই খালি এটা হায়েস্ট হবে, আনুভূমিক পাল্লা হায়েস্ট হবে, রেঞ্জটা হায়েস্ট হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না 2θ = 90 ডিগ্রি, তার কারণ sin 90 ডিগ্রির মানে হচ্ছে 1। তাহলে থিটার মান কত ভাইয়া? থিটার মান 45 ডিগ্রি। ওকে, আর থিটার মান হচ্ছে 45 ডিগ্রি ভাইয়া। তার মানে হচ্ছে আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারি তাহলে আনুভূমিক পাল্লা হবে সর্বোচ্চ। আনুভূমিক পাল্লা হবে সর্বোচ্চ, এটা মাথায় রাখবা। যদি কখনো প্রশ্নে বলে যে কত অ্যাঙ্গেলে মারলে, কত কোণে মারলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা পাওয়া যাবে, এই ভেলোসিটিতে কত অ্যাঙ্গেলে মারলে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি। মানে ব্যাটে বলে সংযোগ যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তাহলে পারফেকশন আসবে, শটের মধ্যে একটা পারফেকশন আসবে। যদি অ্যাঙ্গেল বেশি কম হয়ে যায় তাহলে ঝামেলা হবে, ঠিক আছে? তাহলে হয়তো ক্যাচ ধরে ফেলবা বা এই টাইপের কিছু একটা হবে আর কি। ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব তখন কম হবে। বেশি অ্যাঙ্গেলে মারলেও দেখা যাবে কি যে এরকম মারলেও এভাবে এসে পড়ে গেছে, আবার এরকমভাবে মারলেও এইখানেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো ওই লজিকে এটা হয়। ফাইন, বুঝতে পারছি? ফাইন, পরেরটায় চলে আসি। এটাই হচ্ছে আমাদের বিচরণকাল। বিচরণকাল একটু আগে প্রুফ করে ফেলছি। বিচরণকাল প্রুফের জন্য আমরা দেখছিলাম Vy = লিখছিলাম V0 sin θ - gt। কেন লিখছিলাম এটা? তার কারণ হচ্ছে ভাই এইখানে সর্বোচ্চ উচ্চতা যখন, তখন হচ্ছে আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা পৌঁছানোর যে সময় সেটাকে যদি আমি t ধরি তাহলে t = লেখা যাবে t = Vy - V0 sin θ / -g। সমস্যা হচ্ছে কি যে Vy এর মান হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় 0, তাহলে এটা হয়ে যাবে V0 sin θ / g। সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য যে সময় লাগে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য যে সময় লাগে সেটা হচ্ছে t = V0 sin θ / g। এবার সর্বোচ্চ উচ্চতা থেকে নামার জন্য যে সময় লাগে সেটাও এটা। তাহলে পর্যায়কাল বা বিচরণকাল = 2V0 sin θ / g। 2V0 sin θ / g। পর্যায়কাল হচ্ছে 2V0 sin θ / g। ওকে, তাহলে হায়েস্ট উচ্চতা ওঠার জন্য, সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সময় যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে t = V0 sin θ / g। যদি বলা হয় পর্যায়কাল কত, তাহলে পর্যায়কাল হবে t = 2V0 sin θ / g। ওকে বন্ধুরা, তো এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি। হ্যাঁ, এতক্ষণ তো প্রাস নিয়ে খুঁটিনাটি অনেক কিছু আলোচনা করলাম। প্রাসে আমরা কি দেখছি যে প্রাস হচ্ছে প্যারাবোলিক পথে চলে, ঠিক আছে? প্রাস হচ্ছে এইভাবে চললে প্যারাবোলিক পথে চলে। তারপর প্রাসের হচ্ছে কিছু সূত্র দেখছি যেগুলো হচ্ছে কি মানে উপাংশে বিভক্ত হওয়ার কারণে সেই সূত্রগুলো নতুন করে আসছে। আমার যদি আনুভূমিক বরাবর যায়
তাহলে এক ধরনের সূত্র কাজ করে, আমার যদি উলম্ব বরাবর যায় তাহলে আরেক ধরনের সূত্র কাজ করে। তার কারণ কি, প্রাস হচ্ছে একটা 2D গতি বা 2 ডাইমেনশন বা দুইটা অক্ষে আলাদা আলাদা গতি প্রদর্শন করে। এখন আমার যেহেতু এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে আলাদা আলাদা গতি প্রদর্শন করতেছে, দুইটা অংশে আলাদা আলাদা উপাংশ কাজ করতেছিল। সো ওই লজিকে আমরা যখন নিচ থেকে কোনো একটা প্রাসকে মারছি একটা অ্যাঙ্গেল করে, সেটা হচ্ছে এইভাবে এসে পড়তো। এখন প্রশ্ন হলো ভাইয়া, আমি যদি এমন করি একটা অ্যাঙ্গেলে মারি বাট অ্যাঙ্গেলটা 0 হয়, একটা অ্যাঙ্গেলে মারি বাট অ্যাঙ্গেলটা হচ্ছে 0, তখন জিনিসটা কিভাবে কাজ করবে? সো অ্যাঙ্গেল যদি 0 হয়, আমি যদি একটা সমতলের উপরে মারি, যে এই জায়গায় যদি আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে মারি তাই তো নর্মালি চলবে, তাই না? তো আমি একটা কাজ করব, আমি হচ্ছে এইচ উচ্চতায় নিয়ে যাব আমার বস্তুটাকে, আমি হচ্ছে এইচ উচ্চতায় নিয়ে যাব। এইচ উচ্চতায় নিয়ে এরপর হচ্ছে আমি আনুভূমিকভাবে নিক্ষেপ করব। এইচ উচ্চতায়, এই যে এটাকে এইচ উচ্চতায় উঠানো হয়েছে, নিয়ে হচ্ছে আনুভূমিকভাবে v0 বেগে এটাকে প্রেস করা হয়েছে, এটাকে ধাক্কা দেওয়া হয়েছে। ওকে, এবং এইখানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এই যে এস, সেটাকে আমরা আর দ্বারাও প্রকাশ করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, রেঞ্জ, অথবা আমি এখানে পার ইউনিট দূরত্বকে এক্স দ্বারা প্রকাশ করতে পারি, ইউনিট না মানে একটু একটু দূরত্বকে আমি এক্স দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, সো দেখো এইখানে কি হয়, এইখানের কাহিনীটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আরে সর্বনাশ। ওকে, সো এই পয়েন্টে যখন তুমি এই প্রাসটাকে বা বস্তুটাকে এই দিকে ঠেলা দিলা, তখন এইখানে কি এই অক্ষ বরাবর অথবা এই অক্ষ বরাবর কোনো বেগ আছে? ভালো করে ভাইব, যখন তুমি এইটাকে আনুভূমিক বরাবর ঠেলা দিলা, এটা কিন্তু আনুভূমিক বরাবর আগাইলো। এটা কি উপরে গেল? না। এটা কি নিচে গেল? না। এটা আগাইলো কিন্তু আনুভূমিক বরাবর। ওকে, তাহলে অ্যাজ অফ দিস মোমেন্ট এই পয়েন্টে টাইম যখন 0, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত 0 দূরত্ব যখন 0, তখন প্রাসের যে আদি বেগটা থাকতেছে সেই বেগটা জাস্ট আনুভূমিক বরাবরই কাজ করতেছে। ক্লিয়ার? আমি যখন আনুভূমিক বরাবর ঠেলা দিব, ফর রিয়াল, ঠিক আছে, ফর রিয়াল এই জিনিসটা কাজ করবে জাস্ট আনুভূমিক বরাবর। ওকে, আনুভূমিক বরাবর যদি কোনো একটা জিনিসকে গতিশীল আমি করি, এটা জাস্ট আনুভূমিক বরাবরই ওই গতিটা কাজ করবে। এখন আনুভূমিক বরাবর কাজ করার পর তাহলে কেন ভাই কার্ভ করে আস্তে আস্তে নিচে নামে? সেটা তো আনুভূমিক বরাবর সারা জীবনই চলার কথা ছিল, কার্ভ করে এইভাবে কেন নিচে নামতেছে? নামতেছে তার কারণ এটার উপরে গ্র্যাভিটি কাজ করতেছে। ওকে, এইখানে গ্র্যাভিটি যে কাজটা করতেছে সেই কাজটা হচ্ছে এটাকে আস্তে আস্তে নিচে নামায় দিচ্ছে। গ্র্যাভিটি এখানে কি করতেছে? জি এখানে নিচের দিকে কাজ করতেছে। ওকে, তো জি যদি এখানে নিচের দিকে কাজ করে, ভালো করে বুঝি, অ্যাজ অফ দিস পয়েন্ট, এই পয়েন্টে আসার পর আমার আদিবেগ কিন্তু এই দিকেই কাজ করতেছে। আমি যে বেগে ঠেলা দিছি সেই v0 বেগটা কিন্তু আসলে এই দিকেই কাজ করতেছে। বাট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, তাহলে অবভিয়াসলি এতক্ষণ এই যে এইটুকু আসার জন্য ধরলাম আমি t1 সময় গেছে, t1 সময় গেছে, এই t1 সময়ে জি কিছুটা কাজ করছে, কাজ করে এইটা তো vx, আমি এখানে ঠিক মতো লিখি এই জিনিসটা, এটা তো ধরো vx এই vy কে ক্রিয়েট করছে। ওকে, যখন এই পয়েন্টে আসছে vx আগে যা ছিল তাই ছিল, তার কারণ হচ্ছে x এর উপরে তো কোনো ত্বরণ কাজ করতেছে না, x অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 0, y অক্ষ বরাবর যে কাজ করে, তাহলে এই বরাবর যে কাজ করে এটাকে কি করতেছে? আরো বেশি বেগে নিয়ে আসতেছে। প্রত্যেক মোমেন্টেই তো এটার উপরে যে কাজ করতেছে, প্রত্যেক সময়, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিলি সেকেন্ডে এটার উপরে যে কাজ করতেছে, এবং করতে করতে ওয়াই অক্ষ বরাবর এটার বেগ বাড়ায় দিচ্ছে, এক্স অক্ষ বরাবর কিন্তু বেগ সেম রাখতেছে। তার কারণ এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অ্যাজ দেয়ার ইজ নো অ্যাক্সেলারেশন অর ডিসেলারেশন। ওইখানে কোনো অ্যাক্সেলারেশন নাই, ওইখানে কোনো ডিসেলারেশন নাই, ত্বরণ নাই, মন্দন নাই, তাই বেগের বৃদ্ধি বা হ্রাস এক্স অক্ষ বরাবর হবে না। ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়ালি কোনো বেগই ছিল না, কিন্তু পরবর্তীতে অভিকর্ষজ ত্বরণ এই বেগটা সৃষ্টি করে, করতে করতে এই পয়েন্টে নিচে আইনা পৌঁছায়। এখন এইটার সামগ্রিক অবস্থায় কোন অবস্থায় কি অবস্থা আছে সেই জিনিসপত্রগুলো আমাদেরকে বের করতে বলা হবে। ওকে, আচ্ছা, এইখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট যেটা নিয়ে কনফিউজ থাকে সেটা হচ্ছে ভাই এইচ এর ভূমিকা কি? এই যে এইচ, ঠিক আছে, এই যে
এইচ আছে উচ্চতা, এই উচ্চতা এইচ এর ভূমিকা কি, উচ্চতা এইচকে এখানে কিভাবে আমরা রাখবো। সো গতিবিদ্যার একটা বিউটি এরকম যে নর্মালি এইখান থেকে উড়ায় মারার ক্ষেত্রে যেরকমভাবে সূত্রগুলা কাজ করে, উপর থেকে এইখানে মারলেও ওরকমভাবেই সূত্রগুলা কাজ করবে। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে হবে আর কিছু প্যারামিটারের পরিবর্তন করতে হবে। যদি সেইটা করতে পারি, এই সূত্র আর এই যে এর আগে যে এইখানে বিভিন্ন সূত্র দেখছিলাম, ঠিক আছে, এই যে সূত্রগুলো দেখছিলাম, যে সূত্রগুলা বানাইছিলাম, সেগুলোর মধ্যে অ্যাকচুয়াল কোনো পরিবর্তন থাকবে না। ওকে, সো আসো এইখানে চেষ্টা করি কিছু একটা করার। প্রাথমিকভাবে আমরা একটু ভাবি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে নিয়ে। এক্স অ্যাক্সিস, সো এক্স অ্যাক্সিসে আমার কোনো ত্বরণ নাই, তার মানে ত্বরণ হচ্ছে 0। তাইলে এইখানে সমবেগে চলতে থাকবে, যেহেতু আমরা বাতাসের বাধাকে আপাতত কি উপেক্ষা করতেছি, বাতাসের বাধাকে আপাতত উপেক্ষা করে চলতেছি। বাতাসের বাধা থাকবে অবশ্যই, সেখানে ফ্রিকশন ফোর্স থাকবে, বাট সেইটা তো আমাদের অঙ্কের মধ্যে ইনক্লুডেড না। তো ওইটাকে বাদ দিলে আমাদের এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 0। তাহলে আমি যদি বলি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, সেইটা হবে ভি নট কস থিটা ইন্টু টি। টি সময়ে এক্স অক্ষে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেইটা হচ্ছে আমার এক্স দূরত্ব, ঠিক আছে। পুরাটারও এক্স বলতে পারি, পুরাটাকে আরও বলতে পারি, রেঞ্জ হিসাবে আনুভূমিক পাল্লা হিসাবে পুরাটাকে আর বলা যায়। হায়েস্ট যেটুক যাইতে পারে সেটাকে মানে ডিফাইন করার জন্য অনেক সময় রেঞ্জ বলি। সো হোয়াট এভার এই টাইপের কাহিনী। সো আমি ধরলাম এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। এই সূত্রটা কই পেয়েছি? এই সূত্রটা ভাই একেবারে সম্ভবত এইখানে পাইছিলাম, এখানে পাইছিলাম না, এটা আদি বেগের সূত্রটা পাইছি এইখানে এসে। কোথায় কোথায় কোথায়, হ্যাঁ এই যে ভি এক্স, এটা তো এক্স অক্ষ বরাবর বেগ, তো বেগের সাথে আমি দূরত্ব সময় গুণ করে দিছিলাম, এই যে এই জায়গায় পাইছিলাম সূত্রটা। ওকে, এই জায়গায় সূত্রটা পাইছিলাম। তো আপাত দৃষ্টিতে আমি হচ্ছে আগে কেন এক্স বের করলাম, করে দেখি এরপর বলি। সো এইখানে এইটুক হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর বেগ। তা আমি যদি বলি ভি এক্স কি, ভি এক্স হচ্ছে অ্যাকচুয়ালি ভি নট কস থিটা, নর্মাল সূত্র যেটা। এইবার দেখি থিটার মান কত ভাইয়া, থিটার মান হচ্ছে 0। তাহলে থিটার মান যদি 0 হয়, কস 0 ডিগ্রির মান কত, কস 0 ডিগ্রির মান 1। তাহলে লজিক্যালি বলা যায় ভি এক্স সমান সমান ভি নট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বস্তুর যে বেগ সেটা আদিবেগ। ক্লিয়ার কি ব্যাপারটা? আবারও বলি, যেহেতু আমি এক্স অক্ষ বরাবর 0 ডিগ্রিতে মারতেছি এবং আমাদের থিটার মান হচ্ছে তাহলে 0, তো আমার এক্স অক্ষ বরাবর বেগ কী ছিল, এক্স অক্ষ বরাবর বেগ ছিল ভি এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা, তাহলে কস থিটার মান 1, তাহলে ভি এক্স ইজ ইকুয়ালস টু ভি নট, নর্মাল হিসাব। ওকে, আমি জাস্ট এক্স অ্যাক্সিস নিয়ে এখন কল্পনা করতেছি। আচ্ছা, সো এক্স অ্যাক্সিসে অতিক্রান্ত দূরত্ব কী হবে, এই যে এটুকের মান হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে ভি নট টি। ওকে, তাহলে আমি সূত্র পাইলাম এক্স ইজ ইকুয়ালস টু ভি নট টি, আর আমি কি পাইলাম, এটা তো বক্স করিয়ে দিছি, বক্স না করে দিই দাঁড়া। ওকে, এখানে কেটে এখানে স্পষ্ট করে লিখে দিই, এটা হচ্ছে কি ভি ইজ ইকুয়ালস টু ভি এক্স ইজ ইকুয়ালস টু ভি নট, থিটা সমান 0 ডিগ্রি, তাই। ওকে, আচ্ছা, তাহলে এক্স অক্ষে অতিক্রান্ত দূরত্ব পাইলাম, তারপর কি পাইলাম, এক্স অক্ষে যে বেগ আছে সেটা পাইলাম। এবার ওয়াই অক্ষের দিকে চলে যাই। ওয়াই অক্ষে হচ্ছে সব ঝামেলা করে। ওয়াই অক্ষে কি করতেছে, ওয়াই অক্ষ এইখানে এ ওয়াই আছে যেটা হচ্ছে জি, ঠিক আছে, জি হচ্ছে নিচের দিকে কাজ করে অবভিয়াসলি, যেহেতু আমি উপর থেকে মারতেছি, ডান সাইডে মারতেছি, উল্টা দিকে মারতেছি না, জি যেদিকে কাজ করবে সেটাই পজিটিভ ডিরেকশন হবে। তাই পজিটিভ ডিরেকশন হওয়ার কারণে আমি যদি আগে ভেলোসিটির জন্য যাই, সেটা হচ্ছে ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট, আগের বার আমরা উপরের দিকে মারছি রাইট, এবার তো আমি উপরের দিকে মারতিস না, এবার তো এইদিকে মারছিলাম। সো এইখানে 0 ছিল, সেখান থেকে আস্তে আস্তে বাড়ছে। এইখানে কিন্তু জি মন্দন হিসাবে কাজ করে নাই, এইখানে জি ত্বরণ হিসাবে কাজ করছে। আবারও বোঝার চেষ্টা করি,
এর আগের বার যখন আমরা ক্যালকুলেশন করছি তখন হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে মারছি, জি হচ্ছে উপর থেকে নিচের দিকে কাজ করছে, তাই না? তাই জি এর ডিরেকশন এবং ভি এর ডিরেকশন ইনভার্স ছিল, তাই তখন ওই জিকে আমরা মন্দন হিসাবে গণনা করে এইখানে মাইনাস বসেছিলাম। এইবার কিন্তু আমি কোনো দিকেই মারি নাই, ওয়াই অক্ষ বরাবর আমার কোনো দিকেই কাজ হয় নাই, বাট আমার বেগ বৃদ্ধি পাইছে কোন বরাবর? উপর থেকে নিচের দিকে। জি কাজ করছে কোন বরাবর? উপর থেকে নিচের দিকে। তাই এবার মন্দন হিসাবে হবে না, এবার হবে ত্বরণ হিসাবে। ওকে, এবং অবভিয়াসলি এই যে ভি নট সেটা হচ্ছে ভি ওয়াই নট, ওয়াই অক্ষের জন্য যেহেতু বেগ করতেছি তাইলে ওয়াই অক্ষের আদিবেগ লাগবে। এবং ওয়াই অক্ষের আদিবেগ কত ভাইয়া? এই যে এই পয়েন্টে ওয়াই অক্ষের আদিবেগ হচ্ছে 0। কেন? তার কারণ এই পয়েন্টে ভি ওয়াই নট ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি নট সাইন থিটা, সাইন থিটার মান 0, তাহলে পুরো জিনিসটার মানই 0 অ্যাজ থিটার মান 0। থিটার মান 0 ডিগ্রি হওয়ায় ওয়াই অক্ষ বরাবর বেগ নাই, আদিবেগ নাই। তাহলে আদিবেগ 0 হয়ে গেলে এটা কাটা, তাহলে ভি ওয়াই ইজ ইকুয়ালস টু থাকে হচ্ছে জিটি। ওকে, এটা খুব সুন্দর একটা সূত্র। আচ্ছা, ভালো কথা ভাইয়া, এই সূত্র পাইলাম। এখন এই সূত্র ইউজ কোন জায়গায় করব? দেখো, একটু আগে যেমন আমি এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করছে সেই হিসাব করলাম, এবার ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের কথা চিন্তা করতে পারি। কারণ ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে এইচ, তাই না? হায়েস্ট অতিক্রান্ত দূরত্ব হবে এইচ, তার কারণ উপর থেকে নিচে নেমে তো পড়বে। তাহলে হায়েস্ট অতিক্রান্ত দূরত্ব যদিও এইচ হয়, কোনো একটা নির্দিষ্ট সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে, বা নির্দিষ্ট এক্স অক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করলে ওয়াই অক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করে, সেই জিনিসটা আমরা জানতে চাইতে পারি, তাই না? সো সেই জিনিসটা জানার জন্য আমার আসলে ওয়াই এর সাথে, বা এই যে ওয়াই অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের এবং ওয়াই অ্যাক্সিসের সাথে টাইমের একটা সম্পর্ক করা লাগবে। যদি না বুঝে থাকি তাহলে কথাটা হচ্ছে কিছুটা এরকম, দেখো যে আমাদের এইখানে আমরা এক্স অক্ষের আলাদা আলাদা বেগ পাইছি এবং অতিক্রান্ত দূরত্ব পাইছি, সেখান থেকে আমি চাইলে কিন্তু টাইমও বের করতে পারি। এক্স অক্ষের জন্য টি ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই ভি নট, এটা কিন্তু চাইলে আমি লিখতে পারি। কেন লিখতে পারি? তার কারণ হচ্ছে দেখো, এখানে এটা আছে, টিটাকে এক সাইডে রেখা, বাকিটুকু অন্য সাইডে নিয়ে গেছি। সো এইখানে কোনো ঝামেলা নাই। এখন এই টিটা আগে যেমন আমরা ওয়াই ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সেই সূত্রে রিপ্লেস করছিলাম টি এর মানগুলা, এইবারও সেই কাজটা করতে পারি। নর্মালি টিকে রিপ্লেস করে দেখতে পারি, এরপর টি এর জায়গায় টি এর মানকে রিপ্লেস করে দেখতে পারি কি আসে। ওকে, সো নর্মাল সূত্রটা কি ছিল? নর্মাল সূত্র ছিল ওয়াই ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এখানে জি হচ্ছে পজিটিভ, নিচের দিকে কাজ করতেছে। ইউ মানে হচ্ছে ওয়াই অক্ষের আদিবেগ, যেটা হচ্ছে 0। ওয়াই 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 মানে ওয়াই ধরে নিই। ওকে, আচ্ছা টি যেহেতু পুরা টাইমটা, আচ্ছা টি আপাতত নর্মাল সময়, তখন ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই। ওকে ফাইন, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু 0 হাফ জিটি স্কোয়ার। ইজি হিসাব, ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। এই জিনিসটা কি বুঝতে পারছি? বুঝতে না পারলে আবারও বলি, দেখো আমাদের নর্মাল সূত্র হচ্ছে এটা। এই সূত্রে আমি দেখলাম ওয়াই অক্ষ বরাবর আদিবেগ 0, টি তো সময় নর্মালি, তাহলে ওই লজিকে ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। কীভাবে কতটুকু দূরত্ব ওয়াই অক্ষে কত সেকেন্ডে অতিক্রম করতেছে সেটা এখানে বুঝে গেলাম। এবার কথা হলো, এটা তো হচ্ছে টাইমের রেসপেক্টে ওয়াই অক্ষের ডিস্টেন্স, যেটা এখানে ছিল টাইমের রেসপেক্টে এক্স অক্ষের ডিস্টেন্স। এবার এক্স অক্ষের রেসপেক্টে ওয়াই অক্ষের ডিস্টেন্স মানে যখন এক্স অক্ষে এতটুকু দূরত্ব অতিক্রম করবে তখন ওয়াই অক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, যদি বলে যে এটা হচ্ছে 20 মিটার উঁচু, যে 10 মিটার উচ্চতা যখন অতিক্রম করবে তখন কতটুকু সামনে আগাবে, এই টাইপের প্রশ্ন করলো, তখন হচ্ছে এক্স অক্ষের রেসপেক্টে ওয়াই অক্ষের হিসাবটা করতে হবে। তাই আমরা কি করব? আমরা হচ্ছে এই সূত্রে টি এর মান বসাবো। তাহলে এই সূত্রে যদি টি এর মান বসাই, আমরা দেখি যে ওয়াই ইজ ইকুয়ালস টু থাকতেছে হাফ জি, এবং টি এর জায়গায় ছিল সম্ভবত এক্স বাই ভি। আমি একটু দেখি,
হ্যাঁ এক্স বাই ভি নট। ওকে, যেটা হয়ে দাঁড়ায় ওয়াই ইকুয়ালস টু হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার। ওকে, এটা একটা সূত্র, ঠিক আছে? খুবই সুন্দর একটা সূত্র, খুবই সিম্পল একটা সূত্র। তুমি জাস্ট এর মান বসায় দিছো, এখন এক্স এর সাথে ওয়াই এর একটা রিলেশন এসে পড়ছে। এর আগে কিন্তু আমরা দেখছি এক্স এর সাথে ওয়াই এর যে রিলেশনটা আসে সেটা একটা প্যারাবোলিক রিলেশন, তাই না? এই যে এইখানে, সরি এটা না, এটা কি, হ্যাঁ এই যে এখানে এই যে এই জিনিসটা দেখে বলছিলাম এক্স এর সাথে ওয়াই এর রিলেশনটা হচ্ছে একটা প্যারাবোলার রিলেশন, এরকম ভাবে যায়। প্রাসের গতিপথকে তাই বলা হয় প্যারাবোলিক গতিপথ বা প্যারাবোলার গতিপথ। তো এইখানে কি প্যারাবোলা হবে না? এইখানেও প্যারাবোলা হবে। এই যে এই জিনিসটা আছে, এইখানে দেখো ওয়াই আছে ইকুয়ালস টু এই যে 1/2g ইন্টু 1/v0 স্কোয়ার, ঠিক আছে? এই পুরা জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপ জিনিস। কনস্ট্যান্টই একটা নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে ভি তো একটাই, তো ওই লজিকে এটা কনস্ট্যান্ট, আর এখানে আছে এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং ইন্টু এক্স স্কোয়ার। এই সিচুয়েশনটাই একটা প্যারাবোলার ইকুয়েশন। এটা কার ইকুয়েশন? প্যারাবোলার ইকুয়েশন। তাইলে এটা কি একটা প্যারাবোলার ইকুয়েশন। তাইলে যদি আমি আনুভূমিক বরাবর 0 ডিগ্রি কোনো মারি তখন এটা কি হবে? একটা প্যারাবোলা হবে। তাহলে প্রাস অলওয়েজ প্যারাবোলা। ইট ডাজেন্ট ম্যাটার আপনি কত ডিগ্রি কোণে মারতেছেন, এটা অলওয়েজ কি হবে? প্যারাবোলাই হবে। আচ্ছা, সো এইটার পর এইখানে আর কি খেল খাটানো যায়? আর একটা খেল খাটানো যায়। ওয়াইকে আমি যদি এইচ দ্বারা রিপ্লেস করি, এক্সকে রিপ্লেস করতে পারবো আর দ্বারা। ওয়াইকে এইচ দ্বারা রিপ্লেস করলে এক্সকে রিপ্লেস করতে পারবো আর দ্বারা। এই কথাটা একটু বোঝার চেষ্টা করি। এই বলটা এইখান থেকে এইখানে আসতে যেটুকু টাইম লাগবে, সেই টাইমে এক্স অক্ষে যেটুকু দূরত্ব অতিক্রম করা হয় সেটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। মানে উপর থেকে নিচে পড়ার জন্য বিচরণকাল যেটা আছে সেই বিচরণকালটাই হচ্ছে আনুভূমিক পাল্লা। বিচরণকালে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে আনুভূমিক পাল্লা। তাহলে টি ইজ ইকুয়ালস টু যদি বিচরণকাল হয়, টি ইকুয়ালস টু বিচরণকাল হলে এইখানে যে এক্স অক্ষের যে অতিক্রান্ত দূরত্ব সেই এক্স হয়ে যাবে আর। তার কারণ যেই সময়ে এটা এইটুক দূরত্ব অতিক্রম করছে, বিচরণকাল মানে হচ্ছে ফুল সময়, ফুল সময়ে তো এটা এই থেকে এই পর্যন্ত এসে পৌঁছাবে। তো এই পুরা জায়গাটাকে তো আর এক্স বলবো না, তখন এই পুরাটাকে বলবো আর, আনুভূমিক পাল্লা বলবো, সেটাকে বলবো আর। আর এই টাইমেই দেখা যাচ্ছে ওয়াই অক্ষে এইটুক দূরত্ব অতিক্রম করছে, এই টাইমটুকুতেই ওয়াই অক্ষে এই এইচ দূরত্বটা অতিক্রম করছে। তাইলে আমি ওয়াই অক্ষকেও রিপ্লেস করে দিতে পারবো এইচ দ্বারা। তাহলে এই যে এই সূত্রটা আছে সেই সূত্রটা হয়ে যাবে এইচ ইজ ইকুয়ালস টু হাফ জি বাই ভি নট স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। ওকে, এইটাও আমার একটা সূত্র। তো আমাকে যদি আনুভূমিক পাল্লা বলে দেয় সেই লজিকে আমি এটা বের করতে পারবো। আর এই যে ওয়াই সেটা হচ্ছে উচ্চতা বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করা হয়েছে। ওকে, সো এইখানে আমার মনে হয় না কনসেপচুয়ালি তোমাদের আর কোনো সমস্যা হবে, কনসেপ্টটা তোমরা ধরতে পারবা। তো যখন অঙ্ক করতে যাবা এই কনসেপ্টে যদি কাজ করো জিনিসটা কিন্তু ইজি হয়ে যাবে। ওকে, সো এইখানে যে সূত্রগুলো বক্স বক্স করে দিছি না, এই সূত্রগুলো মুখস্থ রাখার চেয়ে তুমি যদি একটু অনুধাবন করে বোঝার চেষ্টা করো সেটাই তোমাদের জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হচ্ছে এই পয়েন্টে, নাইস, এই পয়েন্টে যদি আমাদেরকে ভেলোসিটি বের করতে বলে, বেগ বের করতে বলে, আগের মতো কাজ করব। আগের মতো কাজ কি দেখো, ভি ইজ ইকুয়ালস টু আগে কি ছিল? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এখনও সেটাই থাকবে। তাহলে এখন এখানে যদি বসাই তাহলে ভি ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার ভি এক্স, এখন আসলে ভি নট স্কোয়ার, তার কারণ ভি এক্সই হয়ে গেছে ভি নট।
আর এই যে ভি ওয়াই সেটা হচ্ছে জিটি, তাই না? একটু আগেই দেখলাম সেটা হচ্ছে জিটি, তাহলে জিটি হোল স্কোয়ার। তোমরা চাইলে এই সূত্রটাও ইউজ করতে পারো। ওকে, এগুলো নৈবিত্তিকের জন্য মেনলি ইউজ করবা। অঙ্কের ক্ষেত্রে অবশ্যই থিওরিগুলো ভেবে চিন্তে এরপর ইউজ করবা যখন হচ্ছে থিওরিতে আসবে। একাডেমিক ক্লাসে তো এত কিছু আর টেনশন করে লাভ নাই যে ভাই অ্যাডমিশনে কেমনে দেবো, অ্যাডমিশনে কেমনে দেবো, ওইটা অ্যাডমিশনের টাইমে পারবা। অ্যাডমিশনের টাইমে এগুলো মুখস্থ করে ধরে দিলেই হবে। আমাদের তো পড়ানো লাগে, তাই আমরা পড়াই আর কি, ঠিক আছে? ওকে, সো আপাতত এইগুলো এখন যা বুঝছি সেই থিওরিটা হচ্ছে আমরা যখন অঙ্কগুলো করব, অঙ্কগুলো করতে গেলে তখন দেখব, ঠিক আছে? অঙ্কগুলো করতে গেলে দেখব কি ইজিলি এই জিনিসপত্রগুলো হচ্ছে। ওকে, এখন আমরা চলে যাই আরও একটা ইম্পর্টেন্ট টপিকে। সেটা হচ্ছে আমি যদি এইচ উচ্চতা থেকে আবার উপরে মারি, এইচ উচ্চতা থেকে আবার উপরের দিকে মারি, এই যে দেখো এখানে এইচ আছে, এইচ উচ্চতায় কোনো একটা বস্তু আছে এই জায়গায়, সেইখানে আমি আনুভূমিক বরাবর মারি নাই। কি মারছি? আনুভূমিক বরাবর মারি নাই, উপর থেকে আরও উপরের দিকে মারছি। সোজা উপরে মারি নাই, একটা থিটা অ্যাঙ্গেল করে এইটাকে উপরের দিকে মারছি। তো যখন আমি উপরের দিকে মারছি তখন কি হবে? এইটা এর গতিপথ চেঞ্জ করবে আস্তে আস্তে আর কি, একটা হাইয়েস্ট উচ্চতায় উঠবে, ওটা হচ্ছে আবার নিচে নামবে। এখন আমরা যে জিনিসটা জানবো যে এইখানে এই ভি নটের সাথে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কি সূত্র দিয়ে কি কাহিনী করা যায়। ওকে, দেখো এই পয়েন্টটা এসে তোমার কাছে কিন্তু মনে হতে পারে ভাইয়া অনেক স্লো পড়াইতেছে। হ্যাঁ ভাইয়া স্লো পড়াইতেছি, তার একটা রিজন আছে। সেই রিজনটা হচ্ছে এই দুইটা টপিক আসলে আনুভূমিক বরাবর মারা এবং উপর থেকে উপরে মারা, এই দুইটা টপিক আসলে ভাইয়া যখন জুনিয়র ছিলাম, ভাইয়া যখন তোমাদের লেভেলে ছিলাম, তখন বুঝতে একটু কষ্ট হইতো ভাইয়ার। কেন হইতো? তার কারণ হচ্ছে আমাদেরকে বলতো এইখানে এই সূত্র বসায় দেবা। ওকে, সো এইভাবে বুঝায় বুঝায় আস্তে আস্তে অনুধাবন করে আগানো হয় নাই। তাই হচ্ছে আমি চেষ্টা করতেছি ভাইয়া যতটা পারি। যদি স্লো বেশি লাগে তাহলে হচ্ছে 1.25, ঠিক আছে? সেটার উপরে কোনো কথা নাই। আর আমরা তো অনেক স্পিডে বলা ভাইয়াদের ভিডিও দেখা যেত 2x স্পিডে দেখতাম। ওকে, জাস্ট বুঝার জন্য, যাতে তাড়াতাড়ি বুঝতে পারি। পরীক্ষার আগের দিন রাত্রে পড়া স্টুডেন্ট তো, সো ওই লজিক। আচ্ছা যাই হোক, ওই সব কথা বাদ দিয়ে আপাতত। সো এখন কথাটা হচ্ছে দেখো যে এইখানে আমি এভাবে যখন মারলাম তখন কি হইলো, তখন পরিবর্তনটা কি কি হইলো? পরিবর্তন হইলো এক্স অক্ষ বরাবর যে বেগ ভিএক্স, সেটা আগে কি ছিল? সেটা আগে ছিল হচ্ছে যখন হচ্ছে আমি নর্মাল নিচ থেকে মারছি। আমি কিন্তু আনুভূমিক বরাবরের সাথে এখন তুলনা করব না, আমি একেবারে শুরুটার সাথে তুলনা করবো। আনুভূমিক বরাবর না, শুরুটার সাথে। শুরুটা ছিল কি? ভি নট কস থিটা। এখন এটা থাকবে ভি নট কস থিটা। ওকে, এটার কোনো পরিবর্তন হবে না, শেষ। সুন্দর হিসাব, এটা শেষ। আচ্ছা কেন পরিবর্তন হবে না? চিন্তা করো, তুমি যখন এখান থেকে মারলা তখন একটা উপাংশ হচ্ছে ভি নট কস থিটা হিসাবে এখানে চলে গেল। ওকে, যেটার নাম হলো ভিএক্স। আরেকটা উপাংশ এ বরাবর গেল, যেটা হচ্ছে কি ভি নট সাইন থিটা। এটা হচ্ছে আদি বেগ, ওয়াই অক্ষের আদি বেগ। তার কারণ ওয়াই অক্ষে তো বেগ চেঞ্জ করতেছে, আর এক্স অক্ষে তো বেগের কোনো চেঞ্জ হবে না, এখনও হবে না। ওকে, সো ওই লজিকে এইটা। আর ভি ওয়াই সমান কী হবে এখন? ভি ওয়াই সমান কী হবে? দেখো ভি ওয়াই এর কনসেপ্টটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। ওকে, কনসেপ্টটা কঠিন মনে হতে পারে। তো আমি হচ্ছে এই কারণে আমার মতো করে বলি, সূত্রটা মুখস্থ রাখবা, মাস্ট সূত্র হচ্ছে মুখস্থ থাকবে, বাট সূত্রটা কীভাবে আসলো সেটা দেখো। ওয়াই অক্ষের বেগ ইনিশিয়াল অবস্থায় যখন আমি চিন্তা করব এই পর্যন্ত উঠা পর্যন্ত, হায়েস্ট পয়েন্ট রিচ করা পর্যন্ত, ওয়াই অক্ষের যে ভেলোসিটির চেঞ্জটা হবে, সেই চেঞ্জটা কীভাবে হবে? সেই চেঞ্জটা হবে এইভাবে, জি নিচের দিকে টানবে, আর আদিবেগ যেটা আছে সেটা হচ্ছে ভি নট সাইন থিটা, সেটা উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো তখন জি যেহেতু কমানোর জন্য চেষ্টা করবে, মন্দন হিসাবে কাজ করবে, তখন হচ্ছে মাইনাস চিহ্ন। কিন্তু ভাইয়া এই পয়েন্টে যখন আসবে তখন জি পজিটিভে কাজ করবে, এই পয়েন্টে যখন আসবে তখন জি পজিটিভে কাজ করবে, এই পয়েন্টে যখন আসবে তখন জি পজিটিভে কাজ করবে। এই জিনিসটাই আমি বুঝতাম না, ঠিক আছে? যে ভাইয়া তাইলে আমি সূত্রে চিহ্ন কি দিব?
এইটা আর খুব মজার একটা ব্যাপার হচ্ছে, সূত্রের চিহ্ন তুমি শুরুতে যেটা ডিসাইড করে দিয়ে দিবা সেটার উপর ডিপেন্ড করে পুরাটার মধ্যে এটা সেমভাবে কাজ করবে, এটার কোনো প্রবলেম নেই। তো আমরা যখন হচ্ছে এখানে ভিটা সেট করব, সেট করার ক্ষেত্রে আমরা জাস্ট এটা মনে রেখে সেট করব যে ভাই আমি যখন উপরে মারতেছি জিটা তো নিচের দিকে কাজ করতেছে, এইচ উচ্চতা অতিক্রম করাবে আমাকে দিয়ে, তো এই যে কাহিনীগুলো করবে সেটার কারণে আমি যেদিকে ভেলোসিটিটা মারতেছি সেই আদিবেগটাকে আমি ঋণাত্মক ধরে নিই আপাততর জন্য। কেন ধরতেছি এত কিছু বোঝা লাগবে না, আপাতত ধরে নেই যে আদিবেগটা হচ্ছে ঋণাত্মক দিক, এই নিচের নামার দিকটাকে পজিটিভ ধরি, আদিবেগটাকে ঋণাত্মক দিক ধরি। তাইলে ভাই লাস্ট পর্যন্ত এই যে ভিওয়াই যেটা পাবো, হ্যাঁ ভিওয়াই যেটা পাবো সেটা যদি নেগেটিভ হয় সেটা উপরের দিকে উঠতেছে, সেটা যদি পজিটিভ হয় নিচের দিকে নামতেছে। নর্মাল হিসাব, আমি যদি একটা ডিরেকশনকে পজিটিভ ধরি অন্য ডিরেকশনটা হবে নেগেটিভ। ভেলোসিটি যদি পজিটিভ ডিরেকশনে ধরা একটা জিনিস ধরি, তাহলে সেটার যদি অ্যান্সার নেগেটিভ আসে তার মানে সেটা উল্টা ডিরেকশনে কাজ করবে, অ্যান্সারে সেটা উল্টা ডিরেকশনে কাজ করবে। ভালো মতো বুঝি, এই ডিরেকশনটাকে যদি আমি পজিটিভ ধরি কিন্তু আমার অ্যান্সার আসছে নেগেটিভ, তার মানে ভেলোসিটি এই দিয়ে আর কাজ করতেছে না, ভেলোসিটি এই দিয়ে কাজ করতেছে। বুঝাইতে পারছি কাহিনীটা? ওকে, সো এখন আমি উপরে মারার যে ডিরেকশন সেটাকে আমি নেগেটিভ ধরে নিচ্ছি, তাহলে নিচে টানার ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরবো। ভি ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা কার সূত্র ছিল সেটা আবার বলে নেই, সেটা ছিল ভি, নাইস, ভি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস জিটি বা ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেই সূত্র। তো এই লজিকে দিয়ে দিলাম, শেষ, সূত্র শেষ, এই সূত্রের কোনো প্রবলেম নাই। ওকে, সো এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমি বলতে পারি এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা ইন্টু টি। আল্লাহর নামে এক্স অক্ষ বরাবর কোনো প্রবলেম হয় না, এক্স অক্ষ খুবই ভালো একটা মানুষ, তার দিকে কোনো প্রবলেম হয় না, হয় ওয়াই অক্ষের দিকে। এবার আসো ওয়াই অক্ষের ডিরেকশনে, ওয়াই ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করবো, ওয়াই ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করবো। সো মারবো কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে কি ধরছি? নেগেটিভ ধরছি, তাহলে ইউ কি হবে? নেগেটিভ হবে, তাহলে মাইনাস ভি নট সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। কি করছি? উপরের দিকে মারছি, তাই উপরের দিকটাকে আমি কোনো কারণে নেগেটিভ ধরে নিছি, নেগেটিভ ধরে এখানে হচ্ছে তাহলে পজিটিভ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে কেন উপরের দিকটাকে নেগেটিভ ধরতেছেন? এই দুইটা কেসে কেন উপরের দিকে মারাটাকে নেগেটিভ ধরতেছেন? এই প্রশ্নটা আমার ছিল, আমার অ্যান্সারটা কেউ ক্লিয়ার করে নাই। আমিও চাচ্ছি তোমাদেরকে অ্যান্সার ক্লিয়ার না করে চলে যাব, ঠিক আছে? কিন্তু এটা করলে তো আর হবে না, তো তাই হচ্ছে আমি বুঝাই। দেখো এখানে এই যে দূরত্বটা সেটা কি নিচের দিকে না? তাহলে দূরত্ব পজিটিভ ডিরেকশনটা নিচের দিকে ধরে নিচ্ছে, এটা ধরা। ওকে, এইভাবে ধরলেও যে কোনো প্রবলেম আছে তা না, বাট নর্মালি চিন্তা করো যে যেহেতু উচ্চতাটা অলরেডি একটা অতিক্রম করা আছে সেটা নিচের দিকে, তাহলে নিচের দিকের ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরি এবং উপরের দিকের সব ডিরেকশনকে নেগেটিভ ধরি। সেই লজিকে নিচের দিকের ওয়াইকে ভি ওয়াই যেটা সেটাকে আমি পজিটিভ ধরছি, নিচের দিকের যে এইচ দূরত্বটা আছে সেটার লজিকে এটাকে আমি পজিটিভ ধরছি। ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ভি নট সাইন থিটা, যেহেতু ভি নট সাইন থিটা উপরের দিকে কাজ করতেছে, এবং হাফ জিটি স্কোয়ার যেহেতু জি নিচের দিকে কাজ করতেছে। তো উপরের দিকে কাজ করা সবাইকে আমি নেগেটিভ ধরে নিছি, আর নিচের দিকে কাজ করা সবাইকে আমি পজিটিভ ধরে নিছি। কখন ধরছি এটা? যখন হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে মারছি। এইটা যদি বুঝে ভাই আর কোনো কিছু বোঝা লাগবে না, বাকি সব কিছু আগের সূত্র মতো। উপরের দিক থেকে যখন আরও উপরে মারি তখন উপরে মারার ডিরেকশনটাকে নেগেটিভ ধরে নেই এবং নিচের ডিরেকশনটাকে পজিটিভ ধরে নেই। ওকে, নিয়ে করলে আর কি ইজিয়ার হয়। হ্যাঁ, এখন আমি যদি অন্যভাবে করি তাও কোনো সমস্যা নেই। নিচের ডিরেকশনটা কি? ওয়াইয়ের নেগেটিভ দিকের ডিরেকশন, তাহলে আমি ওয়াইয়ের নেগেটিভ দিকের ডিরেকশনকে মাইনাস ওয়াই লিখবো। উপরের মারার ডিরেকশনটাকে যদি প্লাস লিখি ভি নট সাইন থিটা টি, নিচের দিকের ডিরেকশন হচ্ছে জি এর, তাহলে জি হচ্ছে নেগেটিভ ধরবো, তাহলে হাফ জিটি স্কোয়ার কি লিখতেছি। ওকে, তাহলে দেখো তো এটাকে মাইনাস দিয়ে গুণ করলে এটাই আবার ফেরত পাবা। তার মানে তুমি যদি উপরেরটাকে পজিটিভ ধরো আর নিচেরটাকে নেগেটিভ ধরো, উপরেরটাকে নেগেটিভ ধরো নিচেরটাকে পজিটিভ ধরো, যেইটাই ধরো অ্যান্সার আসলে এটা। আর আমার কথা যদি তুমি বুঝতে না পারো স্লোলি আবার একবার নিজে অনুধাবন করার চেষ্টা করবা এবং আমার কথাগুলো আস্তে আস্তে আবার শুনবা।
তুমি যদি উপরের ডিরেকশনকে পজিটিভ ধরে নিচের ডিরেকশনকে নেগেটিভ ধরেও অঙ্ক করো, চিহ্নগুলো চেঞ্জ করো, তাহলে একটু আগে যেটা দেখাইছিলাম মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, সেটা আসবে, রাইট? আর যদি তুমি ইনভার্সলি করো, যেটা আমি করছি সেটা করো, তাও তোমার একই কাহিনী হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা মাইনাস ভি নট সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার, জিনিস সেম। ওকে, এবার আসো একটা কাজ করি, ওই আকাশ এখান থেকে টি বের করি, সেই টিটাকে এখানে বসে দিই। তো এখান থেকে যদি টি বের করি, এক্স বাই ভি নট কস থিটা, এটা হচ্ছে টি এর সাথে এক্স এর সম্পর্ক। আর এইখানে যদি বসে সেটা হবে ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স টেন থিটা প্লাস উপরে হচ্ছে টি এর জন্য জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আই হোপ আমার এই জিনিসটা হয়েছে। ওকে, এইটা হয়ে যাবে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের তখন সম্পর্ক। এবার একটু তাকায় দেখো, এইখানে কি আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স এবং এক্স স্কোয়ার, তার মানে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার টাইপের রাশি, যেটা হচ্ছে কি একটা প্যারাবোলা। ওকে, কেউ যদি বলে যে এই ফাংশনটা প্যারাবোলা কিনা সেটা প্রুফ করে দেখাও, একেবারে শুরুর দিকে যখন আমি ওই নর্মাল অবস্থায় প্রুফ করছি সেটা দেখাইতে পারো। তোমায় যদি আনুভূমিক অবস্থাটা বলে সেটারটা দেখাবা, যদি তো বলে যে উপরের থেকে উপরে অ্যাঙ্গেল করে মারছো সেই অবস্থা দেখাও, তখন সেটা বলবা। ঠিক আছে, দিয়ে দিলেই হবে। তাহলে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক করছি, এটার সাথে এটার সম্পর্ক করছি, আচ্ছা ঠিক আছে। এখন যদি পুরা বিচরণকাল যেটা আছে, পুরা পর্যায়কাল যেটা আছে, সেটাকে বড় হাতের টি ধরি, ঠিক আছে, পুরাটা ধরি, পুরাটাকে যদি বড় হাতের টি ধরা হয়, তাহলে ওই টি সময়ের জন্য এইখানের সূত্রের কি পরিবর্তন আসবে? এই যে এক্স, সেটা হয়ে যাবে তখন আর, ঠিক আছে, আর এই যে এইচ, সেটাকে ওয়াই এর জায়গায় আমি এইচ দ্বারা রিপ্রেজেন্ট করব, দিয়ে করে ফেলব। ওকে, আর যদি বলে যে এই হায়েস্ট উচ্চতা এইটুক কত, এইটুক কত, নর্মাল হিসাব, তখন আমি ধরে নেব এই জায়গায় কোনো অস্তিত্বই নাই, এই জায়গার কোনো অস্তিত্বই নাই। আমি নর্মালি চিন্তা করবো এটা একটা সমতল, এই সমতল থেকে মারছি, আমি কোনো উঁচু জায়গা থেকে মারিনি, তখন এইটুকের দূরত্ব বের করে ফেলতে পারবো, সেটার সাথে এটা যোগ করে দেবো, শেষ, কাম খতম। আমি এটাও করতে পারি, এইটুকু উচ্চতায় উঠার জন্য কতটুক টাইম লাগছে সেই টাইমটা বের করি, টাইমটা বের করে সেই টাইমে ওয়াইয়ের মান কত সেটা দিয়ে দিব, সেই ক্ষেত্রেও সেম অ্যান্সার আসবে। বুঝি নাই? বলি আবার, এই যে এক্স অক্ষ কতটুকু দূরত্ব অতিক্রম করলে হায়েস্ট পয়েন্টে পৌঁছেছে সেটা যদি আমি জানতে পারি, ঠিক আছে, সেই এক্স এর মানটা অনুযায়ী যদি আমি বসাই, তাহলে এখানে আমি ওয়াইয়ের যে মানটা পাবো সেটি হচ্ছে হায়েস্ট উচ্চতা, একেবারে নিচ থেকে উপরে তখন বের হবে। যদি আমি সময়টা জানতে পারি যে কোন টাইমে এই হায়েস্ট উচ্চতায় ছিল, সেই সময়টা যদি এখানে বসে দিই, তাইলে একেবারে নিচ থেকে উপরের পুরো উচ্চতাটা পাবো। কিন্তু যদি আমি এটা করতে না চাই, আমি চাইলে এরকমও চিন্তা করতে পারি যে ভাই এই জিনিসটা একটা সমতল, আমি নর্মালি এইচের যে সূত্র, সেই এইচের সূত্র দিয়ে করবো। এইচ ইজ ইকুয়ালস টু সম্ভবত কত ছিল দেখে নিয়ে, আমারও তো মনে নাই, এইচ ইজ ইকুয়ালস টু এই যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, ওই সূত্র দিয়ে তখন করে ফেলতে পারবো। ওকে, সো এইখানে আমি আর কোনো প্রবলেম দেখতেছি না, প্রবলেম ফেস করবাও না ইনশাল্লাহ। তোমরা হচ্ছে নর্মালি চিন্তা করবা, তোমরা বেশি কমপ্লিকেশনের চিন্তায় যাওয়া না। আর বই আছে তোমাদের কাছে বিভিন্ন নোট আছে, ঠিক আছে, প্র্যাকটিস শিট থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকবে, সেখান থেকে দেখে সুন্দর মতো এগুলার সূত্রগুলো একটু নোট করে ফেলবা। অবশ্যই মুখস্থ করবা, বুঝবা, বোঝার সাথে সাথে অবশ্যই মুখস্থ করবা। যদি এই সূত্রগুলো মুখস্থ না থাকে, পরীক্ষার হলে যে কনফিউশন লাগবে সেটা শিওর। ওকে, সেটা একেবারে 100 আউট অফ 100%ই তোমার কী হবে, পরীক্ষার হলের কনফিউশন জাগবে। সো পরীক্ষার হলের কনফিউশন থেকে দূরে থাকার জন্য খুব সুন্দর মতো সূত্রগুলো বুঝে মুখস্থ করে ফেলা। পরীক্ষার হলে এত কিছু বোঝা লাগবে না, তখন নাম্বার লাগবে। ওকে, আচ্ছা, তা আমাদের কি স্লাইডারে অবশিষ্ট আছে সব সূত্র একত্রে? আচ্ছা ঠিক আছে, তো আমি সূত্রগুলো নেই। এইটা কি, এইখানে আমি ধরো নর্মালি লিখি
এইটা হচ্ছে আমার নর্মাল সিচুয়েশন, এটা হচ্ছে এই সিচুয়েশন কোন জায়গা থেকে এইভাবে যেটা পড়ে, ঠিক আছে, আমি জাস্ট চিত্র দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে এইখান থেকে মারে যে, ওকে, এরপরে এইভাবে নিচে পড়ে, ঠিক আছে, এই তিনটা সিচুয়েশন। তো প্রথম সিচুয়েশনে কালো জায়গা সাদা দিয়ে লিখি, দেখি কেমন দেখা যায়। প্রথম সিচুয়েশনে Vx is equals to V0 cos theta এবং x is equals to V0 cos theta into t। এই সিচুয়েশনে Vx is equals to V0, কেন? তার কারণ হচ্ছে cos theta, থিটার মান 0 ডিগ্রি, cos theta মান 1, সেই লজিকে V0 হয়ে গেছে। আর x is equals to তাহলে V0 t। এই সিচুয়েশনে এই সিচুয়েশনের মতো Vx is equals to V0 cos theta এবং x is equals to V0 cos theta into t। আচ্ছা, x অক্ষ বরাবর গেল, এবার আসি আমরা y অক্ষ বরাবর, ঠিক আছে। y অক্ষ বরাবর কি? y অক্ষ বরাবর বেগ Vy is equals to V0 sin theta মাইনাস জিটি, যেহেতু উপরের দিকেরটা পজিটিভ ধারা এবং নিচের দিকেরটাকে নেগেটিভ ধারা, ওকে। এই ক্ষেত্রে কি হবে? Vy is equals to এইটার মান 0, এবার যেহেতু এইভাবে আনুভূমিকভাবে মারছি, থিটা ইজ ইকুয়ালস টু 0 হওয়ার কারণে এটা ইজ ইকুয়ালস টু জিটি। জিটি কেন হয়েছে এর আগে বোঝানো হয়েছে। এইখানে যদি মারি তাহলে Vy ইজ ইকুয়ালস টু মাইনাস V0 সাইন থিটা প্লাস জিটি। কোনটা কেন হয়েছে সেটা আগেও বোঝানো হয়েছে। এইখান থেকে আমি টি এর মান বের করতে পারি। আচ্ছা, টি এর মান পরেই দিই, ওকে। y is equals to V0 sin theta t মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওই যে s is equals to ut প্লাস হাফ এটি স্কোয়ার, সেই সূত্রে এইখানে যদি দিই y is equals to V0 sin theta মান 0 হয়ে যাবে হাফ জিটি স্কোয়ার। আর এই সূত্রে y is equals to মাইনাস V0 sin theta t প্লাস হাফ জিটি স্কোয়ার। কেন এরকম হয়েছে সেটাও বোঝানো হয়েছে, আমি সূত্রগুলো জাস্ট একসাথে লিখতেছি। এবার টি এর মানটা দেখি। টি অ্যাজ অফ নর্মাল টাইম এখানে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই V0 cos theta। টি এর আরও মান আছে, বাট অ্যাজ অফ নর্মাল টাইম এটা। তো নর্মাল টাইমের জন্য টি এর মানটা যদি বসাই তাহলে y ইজ ইকুয়ালস টু এক্স tan theta মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 V0 স্কোয়ার cos স্কোয়ার থিটা। এইখানে যদি বসাই টি ইজ ইকুয়ালস টু হচ্ছে এখানে টি ইজ ইকুয়ালস টু এক্স বাই V0। তো এইখানে যদি আসে তাহলে y ইজ ইকুয়ালস টু হবে হাফ জি এক্স স্কোয়ার বাই V0 স্কোয়ার। আর এইখানে যদি আসে টি ইজ ইকুয়ালস টু এক্স বাই V0 cos theta, তাহলে y ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স tan theta প্লাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 V0 স্কোয়ার cos স্কোয়ার থিটা। ওকে, এগুলো হচ্ছে আমাদের বেসিক সূত্রগুলা, একেবারে বেসিকে ওই যে
সরলরেখার সমীকরণ, সরল পথের যে সমীকরণগুলো ছিল এসইউ ভিএটি, সেই এসইউ ভিএটির মধ্যে সূত্রগুলো বসানোর পর এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। এখন যদি এমন হয় যে আমাদেরকে কেউ বলে 1 সেকেন্ড সময় পর 2 সেকেন্ড সময় পর বেগ কত কি, তাহলে সেটার জন্য আমরা লিখব ভিএক্স। দেখা কি যাচ্ছে? মনে হয় না। আমি একেবারে কালোতে শিফট করব, দেখি। ভিএক্স বের করব, ভি ওয়াই বের করব, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার। এই জিনিসটা তিনজনের ক্ষেত্রেই সেম। ওকে, আর এই যে নর্মাল কেসটা, নর্মাল কেসের তিনটা আলাদা আলাদা বিশেষ বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে আচ্ছা, এইটা আলাদাই ধরি, হ্যাঁ। এখন এই জায়গাটুককে আলাদা করে দিই। এই জায়গাটুক পুরাই আছে হচ্ছে আমার নর্মাল কেসের জন্য, এই জায়গাটুক পুরাটাকে আমি হচ্ছে নর্মাল কেসের জন্য ধরি। ওকে, পুরা জায়গাটাকে আমি যদি নর্মাল কেসের জন্য ধরি, তাহলে নর্মাল কেসে আমি এটুকু মুছেও দিই। বাহ, বোর্ডের ডিজাইন তো সুন্দর হয়ে গেছে, ডিজাইন একটু বেশি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। সো এইখানে হায়েস্ট পয়েন্ট নর্মাল কেস, যেটা সেই নর্মাল কেসের জন্য হায়েস্ট পয়েন্ট, এরপর হচ্ছে হায়েস্ট ডিস্টেন্স, এই হায়েস্ট পয়েন্টটাকে বলে সর্বোচ্চ উচ্চতা, হায়েস্ট ডিস্টেন্সটাকে বলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, নর্মাল ডিস্টেন্সটাকে, হায়েস্ট ডিস্টেন্সকে বলে আর, যেটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, হায়েস্ট ডিস্টেন্সে উঠার জন্য টাইম, পর্যায়কাল। ওকে, এই চারটা সূত্র এখন একটু দেখব। তো হায়েস্ট পয়েন্টে উঠার জন্য যে মানে হায়েস্ট পয়েন্ট এইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে, একটু আগে দেখলাম হায়েস্ট পয়েন্টের জন্য এই যে আমি এইখানে জিনিসটা হচ্ছে প্রকাশ করছিলাম, সর্বাধিক উচ্চতা। এইচ ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার, এইচ ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তো আমি লাস্ট পেজে লিখি এইচ ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ওকে, হায়েস্ট ডিস্টেন্স, এটা আর ম্যাক্স, এটাকে বলবো হচ্ছে আর ম্যাক্স। সেটার জন্য আমি যে জিনিসটা পাইছিলাম সেটাকে এখানে দেখাইছি না, এইখানে তো আচ্ছা, এখানে আর এর মান দেখাইছিলাম, রাইট? আর এর মান দেখাইছিলাম। ওকে, তো আর এর মান কি? আর এর মান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ওকে, তাহলে এখানে আর এর মানটা লিখি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এবার লক্ষ্য করো, হায়েস্ট ডিস্টেন্স যদি যাওয়া লাগে, এই সাইন 2 থিটা যেটা আছে, সেই 2 থিটার মানটা হওয়া লাগবে আমাদের 45 ডিগ্রি ইন্টু 40, মানে সরি 90 ডিগ্রি হওয়া লাগবে। 2 থিটার মান 90 ডিগ্রি হওয়া লাগবে। থিটা ইজ ইকুয়ালস টু 45 যদি হয়, তাহলে 2 থিটা ইজ ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান হবে 1, হায়েস্ট ডিস্টেন্স অতিক্রম করবে, তো তখন হয়ে যাবে সেটা ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি। ওকে, হায়েস্ট উচ্চতায় উঠার জন্য যে সময়, হায়েস্ট উচ্চতায় উঠার জন্য যে সময়, সর্বাধিক উচ্চতায় আনুভূমিক পাল্লা বিচরণকাল। আচ্ছা, হায়েস্ট উচ্চতায় উঠার জন্য যে সময় ছিল, টি ইজ ইকুয়ালস টু ছিল ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে লিখি টি ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। আর এইখানে যেটা হচ্ছে কি টাইম, পর্যায়কাল টাইম। পর্যায়কাল টাইম কি? পর্যায়কাল হচ্ছে একেবারে উপরে উঠছে উড্ডয়নকাল, এটাকে কিন্তু উড্ডয়নকালও বলা হয়, এটাকে বিচরণকাল বলা হয় না। বিচরণকাল এইটাকে বলা হয়, উপরে উঠছে আবার নিচে নামছে, দুইটা মিলায়। তাহলে উপরে উঠার যে সময়, নিচে নামারও সেম সময় হওয়ার কারণে ডাবল করে দিলে জাস্ট হয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে বিচরণকাল। তাহলে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। ওকে,
এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে প্রাসের অংশ আছে, প্রাসের অংশে দরকার পড়া মোটামুটি সব সূত্র। এর বাইরে যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট, ওকে, যেটা আমাদের মোটামুটি সবারই থাকার কথা। অঙ্ক করলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? অঙ্ক না করে জাস্ট এইটুক দেখে পরীক্ষার হলে গেলে আমরা অ্যান্সার করতে পারবো না। তো অঙ্ক আমাদের করতে হবে এবং অঙ্ক করলে ইনশাআল্লাহ আমরা আরও ক্লিয়ার হয়ে যাবো এই ব্যাপারে।